আচ্ছা, তোমাদের কয়েকদিন আমি লাইভ ক্লাস নিতে পারিনি মানে, তো তোমরা তো জানো, তোমরা অনেকে শতদ্রুতে যেমন আছে, তো তোমাদের মানে মাদ্রাসার প্রধানত ইন্টারভিউ হচ্ছিল, অনেক স্টুডেন্ট এর ইন্টারভিউ নিতে হয়েছে, তো সেই কারণের জন্য নিতে পারিনি। কিন্তু মোটামুটি যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার, আমি সমস্তটুকুই কভার করেছি, তাই তো? শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম। এবং এক্সক্রেটরি সিস্টেম যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য এই নোটসটাকে আমি মডিফাই করছি, প্রায় হয়েই গেছে। নেক্সট উইকেই তোমাদের সেটা পড়াবো। ঠিক আছে? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর আরেকটা বিষয়, যেহেতু আমি ওই মাসে যেহেতু আমি ক্লাস নিতে পারিনি, সেই জন্য তোমাদের ফিস আমি মানে রেকর্ড ব্যাচের মতোই রেখেছি। কিন্তু ২-১ জন হয়তো ৳৮০০ পেমেন্ট করেছো, তো পরের মাসে যখন হবে তোমরা সেটা ৳৬০০ পেমেন্ট করবে, যারা ৳৮০০ পেমেন্ট করেছো লাইভ ব্যাচে। ঠিক আছে? হ্যাঁ? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? এবার তোমাদেরকে বলি যে কোন নোটসগুলো আমি দিয়েছি। তো জানুয়ারিতে যে অংশটা তোমাদের পড়াবো, তো সেটা হচ্ছে ইকোলজি, ভেরি ইম্পর্টেন্ট পোরশন। এবং ইকোলজিতে দেখবে যে যখন বিভিন্ন বই থেকে তোমরা পড়বে যে বিভিন্ন ইনফরমেশনগুলো স্ক্যাটার্ড হয়ে থাকে। আমি একদম চেষ্টা করেছি যতটা সম্ভব কম্প্যাক্ট নোটস তৈরি করার চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রথম যে নোটস তোমাদের দিয়েছিলাম সেটা হলো ইকোলজিক্যাল ফ্যাক্টর, তার রেকর্ড আমি দিয়ে দিয়েছি, মানে যে ক্লাস যেটা নিয়েছিলাম, থার্ড ব্যাচে ছিল। সেকেন্ড যে নোট ছিল সেটা হচ্ছে সয়েল অ্যান্ড এনার্জি ফ্লো, এনার্জি ফ্লো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সেটা তোমাদের দিয়েছি। তারপরে থার্ড যে নোট ছিল সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন, তো প্ল্যান্ট অ্যাডাপ্টেশন দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ইকোলজিক্যাল সাকসেশন। মোট এই 4টে নোটস তোমাদের প্রোভাইড করেছি। তোমরা পেয়েছো তো? 4টে নোটস দিয়েছি। হ্যাঁ? তার ক্লাসটাও আজকে আমি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। তো সেটি হচ্ছে পপুলেশন ইকোলজি। দেখো সবাই দেখতে পাচ্ছ কি? নোটসটা আজকেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। মানে একটু আমি ব্যস্ত ছিলাম আজকে, তো সেই জন্য একটু দেরি হলো। ঠিক আছে? দেখো সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? যে মাদ্রাসাতে আমি দেখছিলাম, আমি ভেবেছিলাম যে খুব কম সংখ্যক ছেলেমেয়ে হয়তো পাবে। আ তো দেখছিলাম অন্তত আমার কাছে যারা পড়েছে, ৪ টে ব্যাচ তো পড়েছে, প্রায় অন্তত ২০ থেকে ২৫ জন তারা অন্তত কোয়ালিফাই করেছে। খুব ভালো লেগেছে যখন দেখছি যে চেনা মানে স্টুডেন্টসরা যখন বলছে যে, "স্যার নোটসগুলো দিন।" হ্যাঁ? তখন খুব ভালো লাগছিল। তার মধ্যে মনে হয় ২-১ জন আছো, যেমন শতদ্রুত আছে, প্লাস হ্যাঁ, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করেছে আমি দেখেছি যে তারাই প্রধানত এক্ষেত্রে কোয়ালিফাই করেছে, যেটা দেখেছি। ঠিক আছে? তো তোমরা যেহেতু রেগুলার ক্লাস করছো, দেখবে যে সামনে ইনকামিং যে সমস্ত এক্সামিনেশন গুলো হবে, তো পরিশ্রমের তো একটা দাম আছে, নিশ্চয়ই কোথাও না কোথাও তার ভ্যালু পাবে। ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদের বলি, যে তোমরা বলছো যে স্যার পিএসসির ব্যাচ, অনেকেই আমাকে বলছে যে পিএসসির ব্যাচ কবে শুরু করবেন। দেখো এসএলএসটির যে সমস্ত নোটসগুলো দেওয়া আছে, এই নোটসগুলো থেকেই পিএসসির কিন্তু 90% কভার হয়ে যাবে। আর পিএসসির কেবলমাত্র কিছু টপিকস আছে, যে টপিকসগুলো আমি আবার মানে পিজির নোটসগুলো তৈরি করছি, আবার পিএসসির নোটসগুলো তৈরি করা ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য পিএসসির জন্য দেখো প্রিপারেশন না নিয়ে তো আমি শুরু করতে পারি না। তো যে নোটসগুলো আছে এইগুলোই ভালো করে পড়ো। আর যে বাকি যে টপিকসগুলো আছে ওগুলো আমি যদি সময় করে তৈরি করতে পারি, সেটা তাহলে তখন আমি সেই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আর পিএসসিতে শুধুমাত্র একটা টেন্টেটিভ নোটিফিকেশন দিয়েছে। 100% এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো নোটিফিকেশন দেয়নি। ওরা একটা নোটিফিকেশন দিয়ে দেয়। তারপরে কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেই জন্য এখন আমি শুরু করিনি পিএসসির ব্যাচ। ঠিক আছে? কিন্তু সিলেবাস যদি দেখো, দেখবে যে 90% সিলেবাসের কিন্তু মিল আছে। দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো পপুলেশন ইকোলজি, প্রচুর ইম্পর্টেন্ট। পপুলেশন ইকোলজিতে মোট কিন্তু 2টো নোটস থাকবে। একটা পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স এবং আর একটা হচ্ছে পপুলেশন ডায়নামিক্স। ঠিক আছে? এরপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে হ্যাবিটেট অ্যান্ড নিচ, এটা বাকি থাকবে। তারপরে এয়ার, ওয়াটার পলিউশন, বায়োডাইভার্সিটি কনজারভেশন, এগুলো বাকি থাকবে। তাহলে ইকোলজি কমপ্লিট হয়ে যাবে। তো পপুলেশন ইকোলজি কিন্তু খুবই বোঝার আছে, এটা মাথায় রাখবে। পপুলেশন ইকোলজি বিশাল মানে ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে পপুলেশন কাকে বলে। হোয়াট ইজ দিস পপুলেশন? কেউ বলতে পারবে পপুলেশন কাকে বলে? পপুলেশন হচ্ছে কোনো একটা প্রজাতির কিছু জীব। হ্যাঁ বলো, বলো কে বলছো, বলো, বলতে পারবে? হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে হুম হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে পপুলেশন অ্যাকচুয়ালি কাকে বলে?
ধরে রাখো কোনো একটা পার্টিকুলার প্রজাতি আছে, ধরা যাক একটা ওয়ান স্পিসিস আছে, এবং এই স্পিসিসের কিছু জীব যখন একটা সুনির্দিষ্ট ভৌগোলিক এরিয়াতে থাকে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন। ঠিক আছে, ধরা যাক মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি, তো মানুষ তো একটা স্পিসিস, মানুষ একটা প্রজাতি। তো এই প্রজাতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটেড, কিন্তু ভারতবর্ষে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে ইন্ডিয়ার পপুলেশন আছে, আবার পাকিস্তানের পপুলেশন আছে। তাহলে কোন একটা পার্টিকুলার প্রজাতির কিছু জীব যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন। তার মানে স্পিসিস থেকেই কিন্তু পপুলেশন আছে, তার মানে অনেকগুলো পপুলেশন মিলেই কিন্তু একটা স্পিসিস তৈরি হয়, এবং দুটো ডিফারেন্ট পপুলেশনের ইন্ডিভিজুয়াল কিন্তু নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারে। আগে প্রথমে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সের নোটসটা আগে ভালো করে দেখে নাও, কিভাবে পপুলেশনকে পড়তে হয়। পপুলেশন কিন্তু একটা হিউজ অংশ। দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা দেখবো পপুলেশন সাইজ এবং ডেন্সিটি, তার সঙ্গে সঙ্গে পপুলেশন ডিসপারশন। ডিসপারশন মানে কি, কোনো একটা পার্টিকুলার পপুলেশনে যে সমস্ত ইন্ডিভিজুয়াল আছে তো তারা কিভাবে জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে, তো সেটাই হচ্ছে ডিসপারশন। তারপরে এজ স্ট্রাকচার আমরা দেখব, মানে একটা পপুলেশনের যে সমস্ত ইন্ডিভিজুয়াল আছে বা জীব আছে তাদের বিভিন্ন এজেতে ভাগ করা হয়, প্রি রিপ্রোডাক্টিভ এজ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। সুতরাং এটাই হলো এজ স্ট্রাকচার। এর সঙ্গে আছে ন্যাটালিটি এবং মর্টালিটি, এবং তার সঙ্গে সঙ্গে লাইফ টেবিল। লাইফ টেবিলটা খুব বোঝার আছে। তো এটাই হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স, আজকে আমরা এটাই পড়ব। তারপরে যে অংশ আছে তো সেটা হচ্ছে পপুলেশন ডায়নামিক্স। পপুলেশন ডায়নামিক্স মানে কি, পপুলেশন ডায়নামিক্স মানে কিভাবে পপুলেশনের গ্রোথ হয়। তোমরা জানো যে দু রকম পপুলেশনের গ্রোথ হয়, একটা এক্সপোনেনশিয়াল আর একটা হচ্ছে লজিস্টিক। পরের দিন আমরা সেটা আলোচনা করব, এবং পপুলেশন রেগুলেশন পরের দিন, এই দুটো পোর্শন আলোচনা করব। তাহলে দেখো, পপুলেশন সাইজ এখানে আমরা দেখব, তারপরে পপুলেশন ডেন্সিটি আছে, তারপরে কি আছে পপুলেশন ডেন্সিটি, তারপরে দেখো ডিসপারশন, কিভাবে পপুলেশনের অন্তর্গত ইন্ডিভিজুয়ালগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এটাই হচ্ছে ডিসপারশন। তারপরে দেখো এজ স্ট্রাকচার, এক্ষেত্রে এজ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, দেখো পপুলেশনের যে সমস্ত জীব আছে প্রি রিপ্রোডাক্টিভ এজ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ, এরকম ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ এজে থাকে, তো এটাই হচ্ছে এজ স্ট্রাকচার। তারপরে যেটা আমরা দেখব তো সেটা হচ্ছে গ্রোথ রেট। এই ইনফরমেশনটা একটু আমাদেরকে নিয়ে নিতে হবে। তো গ্রোথ রেট, কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। যেমন গ্রোথ রেট কাকে বলে, স্পেসিফিক গ্রোথ রেট কাকে বলে, পার্সেন্টেজ গ্রোথ রেট কাকে বলে, এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, এগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তারপরে দেখো ন্যাটালিটি, তো ন্যাটালিটির ইকুয়েশন কিভাবে আসছে এটা আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাও আমরা সলভ করব। তারপরে দেখো ন্যাটালিটি আছে, ঠিক আছে। তারপরে দেখো কিছু কিছু টার্ম আছে, ফেকান্ডিটি, ফার্টিলিটি। ফেকান্ডিটি এবং ফার্টিলিটির মধ্যে পার্থক্য কি, তো এটা হচ্ছে ন্যাটালিটি। তারপরেই দেখো মর্টালিটি আছে। মর্টালিটি মানে হচ্ছে মৃত্যুহার, আমরা ক্লাস 12-এ যেমন পড়েছিলাম। তারপরেই দেখো যেটা আছে তো সেটাই হচ্ছে লাইফ টেবিল। লাইফ টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, তার সঙ্গে সঙ্গে কোনো লাইফ টেবিলে কোনো যদি ইনফরমেশন দিয়ে দেয় তাহলে সেখান থেকে কিছু অঙ্ক আমাদেরকে দিতে পারে। তো এই অংশগুলোই মেনলি আজকে আমরা পড়ব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই অংশটাই কিন্তু পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। ওকে, পপুলেশন মানে হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অফ এ পার্টিকুলার স্পিসিস। কোনো একটা সুনির্দিষ্ট প্রজাতির কিছু জীব যখন একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন থাকে, একটা ভৌগোলিক পরিবেশে থাকে, এট এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ে। যেমন ধরা যাক আমরা বলতে পারি যে 2024 সালে ভারতবর্ষের পপুলেশন এত ছিল, তাহলে 2024 এটা হচ্ছে স্পেসিফিক টাইম। কোথায়? ইন্ডিয়ায়। ঠিক আছে, কার পপুলেশন? মানুষের পপুলেশন, তার মানে পার্টিকুলার প্রজাতির পপুলেশন। তাহলে কোনো একটা পার্টিকুলার প্রজাতির কিছু জীব যখন একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন। ইকোলজিতে আগে প্রথমে বেসিক ফান্ডাটা তোমাকে জানতে হবে, মানে কি বলতে চেয়েছে। বলছে ইন নেচার সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস অফ এনি স্পিসিস আর ভেরি রেয়ারলি ফাউন্ড। নেচারে কিন্তু কখনোই এরকম হয় না যে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটাই প্রজাতি থাকবে, এরকম কিন্তু হয় না। ইউজুয়ালি দে লাইভ টুগেদার ইন ওয়েল ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া। প্রধানত বিভিন্ন প্রজাতির জীব একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে। যেমন দেখো, অল কর্মোরেন্টস ইন এ ওয়েটল্যান্ড, লোটাস প্ল্যান্টস ইন এ পন্ড, ব্যাকটেরিয়া ইন এ কালচার প্লেট। তাহলে এগুলো সব প্রধানত পপুলেশনের এক্সাম্পল। সিম্পলি আমরা এটাই দেখলাম যে পপুলেশন হচ্ছে সেটাই যখন একটা পার্টিকুলার প্রজাতির কিছু জীব যখন একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে একটা নির্দিষ্ট সময়, তো তাকেই আমরা বলবো পপুলেশন। এখন পপুলেশনটা স্টাডি করা কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখো, এরকম হতে পারে যে টাইগারের পপুলেশন কমে যাচ্ছে, আবার একটা ফরেস্টের মধ্যে প্রধানত হরিণও থাকে, তার সঙ্গে সঙ্গে টাইগার, বাঘ থাকে, সিংহ থাকে। তাহলে পার্টিকুলার টাইগারের পপুলেশনকে যদি আমরা টার্গেট করি সেই কারণের জন্য, মানে এই টাইগার যে প্রজাতি এটা যে অবলুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে
সে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করছে নাকি তার পপুলেশন ডিক্লাইন করছে। তো সেই জন্যই কিন্তু পপুলেশন ইকোলজি স্টাডি করাটা গুরুত্বপূর্ণ। মানে একটা ফরেস্টে কিন্তু বিভিন্ন প্রজাতির পপুলেশন থাকে, কিন্তু তার মধ্যে একটা পার্টিকুলার পপুলেশনকে নিয়েই আমরা স্টাডি করব। যখন ফরেস্টের সমস্ত পপুলেশন নিয়ে স্টাডি করব তো তখন তাকে বলা হয় কমিউনিটি। কমিউনিটিও আমরা পড়বো, কিন্তু আজকে আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে পপুলেশন, মানে একটা নির্দিষ্ট প্রজাতির কিছু জীব সম্পর্কে আমরা পড়বো। এবার দেখো, বলছে যে কোনো পপুলেশনের যে সমস্ত জীব আছে তারা কিন্তু নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে, ইন্টারব্রিডিং করে। ইন্টারব্রিডিং মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার প্রজাতির যে সমস্ত জীবগুলো থাকে তারা কিন্তু নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, কিন্তু এরকম হয় আসেক্সুয়াল রিপ্রোডাকশনও যারা করবে, কোনো পার্টিকুলার প্রজাতির কিছু জীব যদি একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তারাও কিন্তু পপুলেশনের অন্তর্গত হবে। সেই জন্য বলছে ইন্ডিভিজুয়ালস অফ এ পপুলেশন হ্যাভ পোটেন্সিয়াল টু ইন্টারব্রিড, অলদো দ্য টার্ম ইন্টারব্রিডিং ইমপ্লাইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ইন্টারব্রিডিং মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু তবুও একদল জীব যারা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তারাও কিন্তু পপুলেশনের মধ্যেই পড়বে। তাহলে পপুলেশনের মধ্যে অ্যাগ্রিগেশন অ্যান্ড দ্য ইন্টারডিপেন্ডেন্সিস বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড আদার ফ্যাক্টরস আর সিন। তার মানে একটা পপুলেশন যে আছে সেই পপুলেশনের প্রত্যেকটা জীব কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। এইবার দেখো, এই পপুলেশনকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা মোনোস্পেসিফিক আর একটা পলিস্পেসিফিক পপুলেশন। মোনোস্পেসিফিক মানে কি, আমি প্রথমেই বললাম যে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে এরকম কখনো হয় না যে একটি প্রজাতিরই জীব থাকবে, এরকম কিন্তু কখনো হয় না। কিন্তু সেরকম যদি হয় তো তখন তাকে বলা হয় মোনোস্পেসিফিক পপুলেশন। বলছে পপুলেশন অফ ইন্ডিভিজুয়ালস অফ অনলি ওয়ান স্পিসিস, একটা প্রজাতিরই যদি ইন্ডিভিজুয়াল থাকে তো তখন তাকে বলে মোনোস্পেসিফিক পপুলেশন। একটা প্রজাতি থেকেই প্রধানত ইন্ডিভিজুয়ালগুলো আছে। কিন্তু এরকম হয় যদি কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে বিভিন্ন প্রজাতির যদি পপুলেশন থাকে, দেখো একটা স্পিসিস এ এর কিছু জীব এই জায়গাতে আছে, স্পিসিস বি এর কিছু জীব এখানে আছে, স্পিসিস সি এর কিছু জীব এখানে আছে, তো তখনই তাকে আমরা বলবো পলিস্পেসিফিক পপুলেশন। এবং পলিস্পেসিফিক পপুলেশন মানেই কিন্তু কমিউনিটি। তাহলে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন বিভিন্ন পপুলেশন থাকবে, বিভিন্ন প্রজাতির যখন পপুলেশন থাকবে, তো তখনই তাকে আমরা বলবো কমিউনিটি। কিন্তু আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে একটা পার্টিকুলার পপুলেশনকে। ধরা যাক স্পিসিস এ এর পপুলেশন কে আমরা স্টাডি করব, ধরা যাক স্পিসিস বি এর পপুলেশন, স্পিসিস সি এর পপুলেশন, অর্থাৎ এই পপুলেশনের মধ্যে যে সমস্ত জীবগুলো আছে তারা নিজেদের মধ্যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তো সেটাই আমরা স্টাডি করব। তার মানে স্পিসিস এ এর পপুলেশনে যেসব জীবগুলো আছে, মানে সবুজ কালারের যেসব অর্গানিজম আছে, তারা নিজেদের মধ্যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে তো সেটাই আমরা স্টাডি করব। কিন্তু কমিউনিটিতে কি স্টাডি করা হয়, কমিউনিটিতে স্পিসিস এ এবং স্পিসিস সি এবং স্পিসিস বি এর জীবগুলো কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, তো সেটাই কমিউনিটিতে প্রধানত স্টাডি করা হয়। তাহলে এটাই হচ্ছে কমিউনিটি এবং পপুলেশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সুতরাং স্পিসিস হচ্ছে একদল জীব যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে, তারাই হচ্ছে প্রজাতি। এবং সেই প্রজাতির কিছু জীব যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন। কিন্তু একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে যে একটা প্রজাতিরই পপুলেশন থাকবে সেরকম নয়, সেখানে বিভিন্ন প্রজাতির পপুলেশন থাকে। যদি এরকম হয় তখন তাকে বলে পলিস্পেসিফিক পপুলেশন, এবং এই পলিস্পেসিফিক পপুলেশনকেই প্রকৃতপক্ষে বলা হয় কমিউনিটি। ঠিক আছে, তাহলে পপুলেশন বুঝতে গেলে প্রথমেই তোমাকে জানতে হবে প্রজাতি কাকে বলে, পপুলেশন কাকে বলে এবং কমিউনিটি কাকে বলে। এটুকু সবাই বুঝি। এবারে আমরা একটা ইনফরমেশন পড়বো, তো সেটাই হচ্ছে লোকাল পপুলেশন অর ডিম। তাহলে এখানে আমরা দেখব লোকাল পপুলেশন বা ডিম কাকে বলে। লোকাল পপুলেশন বা ডিম মানে হচ্ছে একদম আইসোলেটেড পপুলেশন। ধরে রাখো এটা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া আছে এবং এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে দুটো পপুলেশন আছে। ঠিক আছে, একই প্রজাতির দুটো পপুলেশন আছে। প্রধানত এরকম হয় দুটো পপুলেশনের অন্তর্গত ইন্ডিভিজুয়ালগুলো নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে, যেহেতু তারা একই প্রজাতির মধ্যে ইনক্লুডেড। কিন্তু ঘটনা হচ্ছে যদি এই পপুলেশন কোনোভাবে এই পপুলেশন থেকে আইসোলেটেড থাকে তখন কিন্তু সেই আইসোলেটেড পপুলেশনকেই আমরা বলবো ডিম বা লোকাল পপুলেশন। বলছে লোকালি অকারিং সাবসেট অফ এ লার্জ পপুলেশন, এটা একটা বড় পপুলেশন। দেখো টোটাল একটা পপুলেশন এবং এই পপুলেশনের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পপুলেশন আছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালস আর অ্যাডেড অনলি থ্রু বার্থ অ্যান্ড লস অনলি থ্রু ডেথ। তার মানে এই যে ডিম আছে এই ডিমেতে ইন্ডিভিজুয়াল কেবলমাত্র জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে প্রধানত চেঞ্জ হয়, কখনোই ইমিগ্রেশন অথবা এমিগ্রেশন হয় না। মানে ডিম ওয়ানে ডিম টু থেকে পপুলেশন যাবে না, ইন্ডিভিজুয়াল যাবে না, আবার ডিম ওয়ান থেকে ডিম টুতে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল যাবে না। তার মানে কেবলমাত্র এই পপুলেশন চেঞ্জ হবে
ন্যাটালিটি এবং মর্টালিটির মধ্য দিয়ে। বলছে মেম্বার্স অফ এ ডিম ব্রিড উইথ ইচ আদার। তাহলে একটা ডিমের এই যে মেম্বার আছে, যেমন এই যে সবুজ কালারের যে ডিম দেখতে পাচ্ছি এখানে 5 জন মেম্বার আছে, এরা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে। কিন্তু খুব কমই এরকম দেখা যায় যে অন্য ডিমের সঙ্গে তারা রিপ্রোডাকশন করছে, সেই জন্য এটা বলা হচ্ছে এটা হচ্ছে ক্লোজড পপুলেশন। তাহলে ডিম বা লোকাল পপুলেশন কাকে বলে? একটা লার্জ পপুলেশনের ভিতরে যদি কোনো সাবসেট অফ পপুলেশন থাকে যারা আইসোলেটেড থাকে রিপ্রোডাক্টিভলি, তো তাদেরকেই আমরা বলবো লোকাল ব্রিডিং পপুলেশন। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখি যারা হিল রিজিয়নে থাকে, মানে পার্বত্য অঞ্চলে যারা থাকে, তারা প্রধানত পার্বত্য অঞ্চলের মানুষকেই তারা প্রেফার করে রিপ্রোডাকশনের জন্য। আবার সমভূমিতে যারা থাকে তারা প্রধানত সমতলের মানুষকেই প্রেফার করে। তাহলে এই যে প্রেফারেন্স, তার মানে হিল রিজিয়নে যারা থাকে তারা একটা লোকাল ব্রিডিং পপুলেশন বা ডিম, আবার সমভূমিতে আমরা যারা আছি আমরা একটা লোকাল ব্রিডিং পপুলেশন বা ডিম। আবার দেখো গ্রিন ফ্রগ ইজ ইন অ্যান আইসোলেটেড পন্ড। তাহলে একটা পন্ড আছে, সেই পন্ডের মধ্যে গ্রিন ফ্রগ থাকে, এটা কিন্তু লোকাল ব্রিডিং পপুলেশনের একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এই গ্রিন ফ্রগ কিন্তু অন্য কোনো এই গ্রিন ফ্রগের অন্য কোনো স্পিসিসের সঙ্গে প্রধানত রিপ্রোডাকশন করে না। তাহলে লোকাল ব্রিডিং পপুলেশন বা ডিম হলো সেটাই যেটা একটা ক্লোজড পপুলেশন। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? লোকাল পপুলেশন বা ডিম ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টাডি অফ পপুলেশন। আমি ধীরে ধীরে একদম ডিপ লেভেলে যাব, ঠিক আছে? আগে প্রথমে ইনিশিয়াল বিষয়গুলো বলছি। বলছে ভেরিয়াস প্যারামিটার্স, এটা খুব গুরুত্বপূর্ণ, আর ইউজ টু স্টাডি পপুলেশন। আমরা যখন পপুলেশনকে স্টাডি করব তখন বিভিন্নভাবে তাকে স্টাডি করব। প্রথম আমরা যেভাবে স্টাডি করব সেটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টার্স, মানে পপুলেশনের বিভিন্ন ধর্ম, যেমন পপুলেশন সাইজ এবং ডেন্সিটি, ডিসপারসন, এজ স্ট্রাকচার, ন্যাটালিটি এবং মর্টালিটি এবং লাইফ টেবিল। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে পপুলেশন ডাইনামিক্স, এবং থার্ড যেটা সেটা হচ্ছে পপুলেশন রেগুলেশন। তার মানে এই যে পপুলেশন যে ডেন্সিটি, ধরা যাক পপুলেশন ডেন্সিটি বাড়ছে না কমছে, তাহলে একেই আমরা বলবো পপুলেশন রেগুলেশন। পপুলেশন রেগুলেশন প্রধানত ডেন্সিটি ডিপেন্ডেন্ট হতে পারে, ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডিফারেন্ট টাইপের ফ্যাক্টর প্রধানত পপুলেশনকে রেগুলেট করে। যেমন এই যে টাইগারের সংখ্যা কমে যাচ্ছে, তো কিভাবে এই ঘটনা ঘটছে? আবার ধরা যাক কোনো প্রজাতির সংখ্যা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানে মস্কুইটো পপুলেশন বেড়ে যাচ্ছে, তাহলে এই যে বিষয়গুলো কিভাবে একটা পপুলেশনের ইন্ডিভিজুয়ালগুলো বাড়ছে এবং কিভাবে কেউ কেউ কমছে, কমতে কমতে সে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে পপুলেশন রেগুলেশন। পরের দিন আমরা এটা আলোচনা করব, কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স, মানে পপুলেশনের এই যে সাইজ, ডেন্সিটি ইত্যাদি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে পপুলেশন সাইজ। এগুলো খুব ইজি, অতটা মানে প্রবলেম হবে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাটালিটি এবং মর্টালিটি। আগে এখানটা দেখে নাও, পপুলেশন সাইজ কাকে বলে? তার মানে একটা পপুলেশন কত বড়, তো সেটাই হচ্ছে পপুলেশন সাইজ। বলছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন, একটা পপুলেশনে মোট কতগুলো জীব আছে, তো সেটাই হচ্ছে পপুলেশন সাইজ। ধরা যাক সুন্দরবনে কতগুলো বাঘ আছে, তো এটাই হলো পপুলেশন সাইজ। অ্যান্ড ইট ক্যান বি এক্সপ্রেসড বাই ফলোয়িং ইকুয়েশন। এবং এই যে পপুলেশন সাইজ আছে এটাকে নিচের ইকুয়েশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কিরকম? বলছে প্রথমে ধরা যাক সুন্দরবনে বাঘ ছিল N0, মানে ধরে নিচ্ছি আমি 10টা বাঘ ছিল। তার মধ্যে এবার কি হলো, কেউ জন্মালো, ধরা যাক আরো 5টা জন্মালো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাঁকুড়া থেকে একটা বাঘ ঢুকে গেল সুন্দরবনে, তাহলে এটাই হচ্ছে ইমিগ্রেশন। তাহলে ইনিশিয়াল স্টেজে কত ছিল? N0, তারপরে জন্মালো কতগুলো N, আবার ইমিগ্রেট করলো বাইরে থেকে এলো কতগুলো I। কিন্তু মাইনাস হচ্ছে কোথায়? দেখো মর্টালিটি, মানে মারা যাচ্ছে কিছু, আবার সুন্দরবন ছেড়ে অন্য কোনো জঙ্গলে ঢুকে যাচ্ছে, ইমিগ্রেট করছে। তাহলে আলটিমেটলি পপুলেশন সাইজ কত হবে? NT সমান N0 প্লাস N প্লাস I মাইনাস M প্লাস E। তাহলে NT মানে হচ্ছে পপুলেশন সাইজ অ্যাট দ্য টাইম T, একটা মানে লাস্টের দিকে, লাস্ট যে টাইমটা আছে, তো সেই সময়ই প্রধানত যে টোটাল যে পপুলেশন ইন্ডিভিজুয়াল, তো সেটাই হচ্ছে প্রধানত NT। আর N0 মানে ইনিশিয়াল পপুলেশন সাইজ, মানে ওই পপুলেশনে কতগুলো জীব আছে। N মানে হচ্ছে ন্যাটালিটি, I মানে ইমিগ্রেশন, বাইরে থেকে কতগুলো ঢুকছে ইন্ডিভিজুয়াল, আর M মানে হচ্ছে মর্টালিটি, কতজন মারা যাচ্ছে, আর E মানে হচ্ছে ইমিগ্রেশন। কিন্তু এই যে পপুলেশন সাইজের তুলনায় মোর অ্যাকিউরেট দেন পপুলেশন সাইজ ইজ পপুলেশন ডেন্সিটি। আমরা তো পপুলেশন সাইজ দেখলাম, তাহলে পপুলেশন ডেন্সিটি কাকে বলে?
হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন পপুলেশন সাইজ অ্যান্ড ডেন্সিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে পপুলেশন সাইজ তো একটা রাফ ক্যারেক্টার কোনো পপুলেশনের, কিন্তু এর থেকেও সাইন্টিফিক যে ক্যারেক্টার পপুলেশনের, তো সেটাই হলো পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি তাহলে আমরা কাকে বলবো? দেখো, জনঘনত্ব যেটাকে বলা হয়। যখন আমরা একটা এরিয়াকে কনসিডার করব, তাহলে দেখো পপুলেশন সাইজ মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, কতগুলো জীব আছে ওই পপুলেশনে, সেটাই পপুলেশন সাইজ। কিন্তু নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া, একটা একক এরিয়াতে যদি ল্যান্ড হয় অথবা ভলিউম যদি জল হয় অ্যাট এ গিভেন টাইম, তো তখনই তাকে বলে পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন সাইজের সঙ্গে যখন আমরা এরিয়াকে কল্পনা করব এবং তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়কে কল্পনা করব, ধরা যাক 2024 সালে 100 একর ফরেস্টে প্রধানত কতগুলো টাইগার ছিল, তো এটাকে যখন আমরা বলবো তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন ডেন্সিটি। এটা তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি অ্যাকিউরেট ক্যারেক্টার পপুলেশনের। যেমন 500টা ট্রি আছে 1 হেক্টর জমিতে, 1 হেক্টর জমিতে 500টা গাছ আছে 2025 সালে, তো এটাই হচ্ছে পপুলেশন ডেন্সিটি। আবার 100 পাউন্ড ফিশ আছে 1 হেক্টর ওয়াটারে, 1 হেক্টর ওয়াটারে আমরা দেখতে পাচ্ছি 100 পাউন্ড ফিশ আছে। তুমি যদি শুধু 100 পাউন্ড ফিশ যদি বলে দাও ওই পুকুরে আছে, তাহলে সেটা কিন্তু পপুলেশন সাইজ। কিন্তু যখন তুমি যদি মেনশন করে দাও যে এই পুকুরের আয়তন হচ্ছে 1 হেক্টর, তাহলে এটাই কিন্তু পপুলেশন ডেন্সিটি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে ক্যারেক্টার, যে পার ইউনিট এরিয়া অর ভলিউমে কতগুলো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আছে, সো দিস ইজ কল্ড পপুলেশন ডেন্সিটি। কিন্তু পপুলেশন ডেন্সিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ক্রুড ডেন্সিটি এবং আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ডেন্সিটি। ক্রুড ডেন্সিটি মানে কি? ক্রুড ডেন্সিটি মানে হচ্ছে সেটাই, দেখো বলছে ডেন্সিটি পার ইউনিট অফ দ্য টোটাল স্পেস ইনক্লুডিং বোথ হ্যাবিটেবল অ্যান্ড দ্য নন হ্যাবিটেবল। এই জায়গাতে দেখো কত সুন্দর ক্রুড ডেন্সিটির আমি এক্সাম্পল দিয়েছি, ভালো করে দেখো। ধরা যাক এই জায়গাতে একটা ফরেস্ট আছে এবং এই ফরেস্টে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় গাছ আছে এবং গাছের নিচে আবার ছোট ছোট গাছ আছে। তাহলে এই যে বড় গাছ আছে, এই বড় গাছের নিচে একটা শেড তৈরি হচ্ছে, একটা ছায়া তৈরি হচ্ছে, এবং এই ছায়াতে প্রধানত কিছু গাছ আছে যেগুলো হচ্ছে শেডি এরিয়াতে থাকে, যেমন ক্যাসিয়া টোরা এবং অপ্লিসমেনাস। এই যে গাছগুলো আছে এগুলো শেডি এরিয়াকে প্রেফার করে। তাহলে ম্যাক্সিমাম ডেন্সিটি আমরা কোথায় দেখতে পাচ্ছি? শেডি এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যেখানে ছায়া আছে, কিন্তু কেউ কেউ আবার এক্সপোজড এরিয়াতে থাকে। তাহলে দেখো এই যে টোটাল এরিয়াকে যখন আমরা কনসিডার করব, তো তখনই তাকে আমরা বলবো ক্রুড ডেন্সিটি। কিন্তু অ্যাকচুয়ালি এই পপুলেশনকে তুমি কোথায় দেখতে পাবে? শেডি এরিয়াতে দেখতে পাবে। সো দিস ইজ কল্ড ইকোলজিক্যাল ডেন্সিটি। তার মানে এদের ন্যাচারাল হ্যাবিটেটে তুমি এদেরকে দেখতে পাচ্ছ, তো এটাই হলো ইকোলজিক্যাল ডেন্সিটি। তার মানে যখনই তুমি ক্যাসিয়া টোরাকে খুঁজতে যাবে, তখন বেয়ার ল্যান্ডে খুঁজতে গেলে হবে না। কোথায় খুঁজতে হবে? যেখানে ছাওয়া আছে সেই জায়গাতে খুঁজতে হবে, যেখানে শেডি এরিয়া আছে তো সেখানে খুঁজতে হবে। তো এটাই হলো ইকোলজিক্যাল ডেন্সিটি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো ক্রুড ডেন্সিটি আর ইকোলজিক্যাল ডেন্সিটি? ক্লিয়ার? দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে ডেন্সিটি পার ইউনিট টোটাল স্পেস ইনক্লুডিং বোথ হ্যাবিটেবল অ্যান্ড দ্য নন হ্যাবিটেবল। মানে যেখানে সে থাকার কথা সেখানেও যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে যেখানে থাকার কথা নয় সেখানেও যদি থাকে, তো তখনই তাকে আমরা বলবো ক্রুড ডেন্সিটি। মানে ডেন্সিটি অফ দ্য অ্যালগি পার ইউনিট ভলিউম অফ দ্য ওয়াটার ইন দ্য লেন্টিক ইকোসিস্টেম। লেন্টিক ইকোসিস্টেম মানে একটা বড় ইকোসিস্টেম, যেটা স্ট্যান্ডিং ওয়াটার যে ইকোসিস্টেম তো সেটাই লেন্টিক ইকোসিস্টেম। আর লটিক মানে কি? যেগুলো মুভিং ওয়াটার যে ইকোসিস্টেম সেটাই লটিক ইকোসিস্টেম। তাহলে লেন্টিক ইকোসিস্টেমে আমরা দেখছি যে অ্যালগি, একটা বড় ইকোসিস্টেমে কতগুলো অ্যালগি আছে, তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ক্রুড ডেন্সিটি। ডেন্সিটি অফ দ্য সিওফাইট ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম। টোটাল ফরেস্টে সিওফাইট আছে, দুই ধরনের প্ল্যান্ট আছে, হেলিওফাইট আর সিওফাইট। ঠিক আছে? তাহলে সিওফাইট বা ছায়াপ্রেমী যে সমস্ত উদ্ভিদ আছে, তো তারা টোটাল ফরেস্টে আছে, তো এটাই কিন্তু ক্রুড ডেন্সিটি। তাহলে ইকোলজিক্যাল ডেন্সিটি আমরা কাকে বলবো? স্পেসিফিক অর ইকোলজিক্যাল অর ইকোনমিক ডেন্সিটি হচ্ছে সেটাই, ইট ইজ দ্য ডেন্সিটি পার ইউনিট অফ দ্য হ্যাবিটেবল স্পেস, মানে যেখানে তার থাকার কথা। যেমন আমরা অ্যালগিকে দেখতে পাচ্ছিলাম কোথায়? লেন্টিক ইকোসিস্টেমে। কিন্তু অ্যালগি কোথায় বেশি পাওয়া যাবে? যেখানে ফটিক জোন, যেখানে আলো ঢোকে। বলছে ডেন্সিটি অফ দ্য অ্যালগি ইন দ্য ফটিক জোন অফ ইকোসিস্টেম, সো দিস ইজ ইকোলজিক্যাল ডেন্সিটি। আর ডেন্সিটি অফ দ্য সিওফাইট আন্ডার দ্য ট্রি কভার ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম, তো এটাই হচ্ছে ইকোলজিক্যাল ডেন্সিটি।
তাহলে ক্যাসিওটোরা, অফিস মেনাস প্ল্যান্ট স্পিসিস ইন্ডিভিজুয়ালস আর ফাউন্ড ইন দ্য ক্রাউডেড সেডি প্যাচেস অ্যান্ড ফিউ ইন এক্সপোজড এরিয়া। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে ক্যাসিওটোরা এবং অপলিস মেনাস এই উদ্ভিদগুলো কেমন, হেলিওফাইট নাকি সিওফাইট? তাহলে অবভিয়াসলি তারা সিওফাইট। সুতরাং ক্রুড ডেন্সিটি মানে আমরা কাকে বলবো? বলছে ডেন্সিটি ক্যালকুলেটেড ইন দ্য শেডি এরিয়া প্লাস এক্সপোজড এরিয়া। তাহলে শেডি এরিয়া আর এক্সপোজড এরিয়া এই দুটোকে যখন কনসিডার করছি তখন সেটা ক্রুড ডেন্সিটি। আর ইকোলজিক্যাল ডেন্সিটি তাহলে আমরা কাকে বলছি? দেখো, ডেন্সিটি ভ্যালু ফর অনলি শেডি এরিয়া হোয়ার প্ল্যান্টস অ্যাকচুয়ালি গ্রো। তো এটাই হচ্ছে ইকোলজিক্যাল ডেন্সিটি। তাহলে ডেন্সিটি দুই ধরনের হবে, একটা ক্রুড আর একটা ইকোলজিক্যাল। এইবার দেখো, বিজ্ঞানী কাল স্টাডি অফ দ্য ফিশ ডেন্সিটি, মানে বিজ্ঞানী কাল ফিশের ডেন্সিটি পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি কত সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন যে ক্রুড ডেন্সিটি এবং ইকোলজিক্যাল ডেন্সিটি দুটো কিন্তু ডিফারেন্ট। কীরকম? দেখো, একটি পন্ড আছে এবং এই পন্ডে যখন শীতকাল হয় আমরা জানি যে পুকুরের জলের পরিমাণ কমে যায়। দেখো, ডেপথ অফ দ্য ওয়াটার, জলের পরিমাণ কমে যাচ্ছে। তো টোটাল পুকুরকে যদি আমরা কনসিডার করি, যত জল কমবে তত কিন্তু ক্রুড ডেন্সিটি কিন্তু কমবে। জল যখন কমছে তাহলে মাছের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে দেখো ক্রুড ডেন্সিটি কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু কিছুটা পরিমাণে তো জল আছে, তাহলে সেই যে পরিমাণ জল আছে তো সেইটুকু জলে আবার ফিশের ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তার মানে সেইটুকু জলের মধ্যেই প্রধানত মাছকে তুমি পাবে, তাহলে ইকোলজিক্যাল ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হলো যে ক্রুড ডেন্সিটি এবং ইকোলজিক্যাল ডেন্সিটি দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। ক্রুড ডেন্সিটি হচ্ছে সেটাই যে টোটাল এরিয়াকে যখন আমরা কনসিডার করব তো সেটাই হচ্ছে ক্রুড ডেন্সিটি। আর ইকোলজিক্যাল ডেন্সিটি হচ্ছে সেটাই যে জায়গাতে প্রধানত জীবেরা থাকতে প্রেফার করে, যেখানে ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে, সেখানেই প্রধানত কোনো স্পিসিসের বা কোনো পপুলেশনের ইন্ডিভিজুয়ালগুলো অ্যাকুমুলেটেড হয়। সো দিস ইজ কল্ড ইকোলজিক্যাল ডেন্সিটি। দেখো, বলছে ক্রুড ডেন্সিটি অফ দ্য স্মল ফিশ ইন দ্য টোটাল এরিয়া অফ দ্য পন্ড গোস ডাউন অ্যাজ দ্য ওয়াটার লেভেল ড্রপস ডিউরিং দ্য উইন্টার ড্রাই সিজন। যখন উইন্টার আসে তখন কি হচ্ছে? ওয়াটার লেভেল ড্রপ করছে এবং তার ফলে কি হচ্ছে? ক্রুড ডেন্সিটি তখন কি হচ্ছে? গোজ ডাউন, মানে কমে যাচ্ছে। আর ইকোলজিক্যাল ডেন্সিটি ইন দ্য কন্ট্রাক্টিং পুলস অফ দ্য ওয়াটার, মানে এই যে জল যেখানে কমে যাচ্ছে, ইনক্রিজ ইন দ্য ফিশ আর ক্রাউডেড ইন দ্য স্মলার অ্যান্ড স্মলার ওয়াটার এরিয়া। তাহলে বলছে দাস উইথ চেঞ্জিং টাইম ওয়াটার লেভেল অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ফিশ দ্য টু ডেন্সিটিস আর ডিফারেন্ট। তার মানে দুটো ডেন্সিটি কিন্তু টোটালি ডিফারেন্ট হচ্ছে। অনেক সময় এই গ্রাফ থেকে প্রশ্ন দেওয়া হয় কোনটা ইকোলজিক্যাল ডেন্সিটি, কোনটা ক্রুড ডেন্সিটি এবং কোনটা ওয়াটার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ডেন্সিটি ডেন্সিটি হয়েছে। এবার দেখো, এরপরে আমরা যেটা পড়বো তো সেটাই হচ্ছে ডিসপারশন। ডিসপারশন মানে কি? কোনো পপুলেশনের মধ্যে যে সমস্ত ইন্ডিভিজুয়াল আছে তো সেই সমস্ত ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে কি পরিমাণ ডিস্টেন্স আছে, বলতে স্পেশিয়াল প্যাটার্ন অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন রিলেটিভ টু ওয়ান অ্যানাদার। সো দিস ইজ কল্ড ডিসপারশন। অনেক সময় যখন কোভিড-19 এসেছিল তখন কি করা হয়েছিল যে কেউ টিকিট কাটতে গেলে গোল 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 দাগ করে দিয়েছিল, বলছে একজন আর একজনের কাছাকাছি যাবে না। তাহলে এই যে দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যে ডিস্টেন্স, সো দিস ইজ কল্ড ডিসপারশন। সেই জন্য বলছে যে স্পেশিয়াল প্যাটার্ন অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন রিলেটিভ টু ওয়ান অ্যানাদার, একজন আর একজন থেকে কতটা দূরে আছে তো তাকেই আমরা বলবো ডিসপারশন, মানে ছড়িয়ে পড়া। এই ডিসপারশন বিভিন্ন রকম হতে পারে, যেমন রেগুলার ডিসপারশন, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আছে র্যান্ডম ডিসপারশন এবং আর একটা হচ্ছে ক্লাম্পড ডিসপারশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রেগুলার ডিসপারশন। একটু দেখো রেগুলার ডিসপারশন কি বলছে। ইন্ডিভিজুয়ালস আর মোর অর লেস স্পেসড এট দ্য ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ওয়ান অ্যানাদার। তার মানে কি? দেখো, কোন একটা ক্রপ ল্যান্ড, মানে যেখানে আমরা ধান খেতেতে যে আমরা শস্য যে আমরা চাষ করি, আমরা যে গাছগুলোকে বসাই, প্রত্যেকটা গাছের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকে এবং সেই ডিস্টেন্স মোর অর লেস একই রকম থাকে। তাহলে এটাই হচ্ছে রেগুলার ডিস্টেন্স। বলছে ইন্ডিভিজুয়ালস আর মোর অর লেস স্পেসড অ্যাট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ওয়ান অ্যানাদার। যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম যে টিকিট কাউন্টারে ওই যে গোল গোল দাগ করে দিয়েছিল, প্রত্যেকের মধ্যে এত মিনিমাম মানে ডিস্টেন্স থাকবে। তাহলে দুটো ইন্ডিভিজুয়াল কখনোই কাছাকাছি থাকে না, কিন্তু তাদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকে এবং সেই ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট থাকে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের মধ্যে। দিস ইজ রেয়ার ইন নেচার। এই টাইপের ডিসপারশন কিন্তু নেচারে প্রধানত দেখা যায় না, অ্যান্ড ইজ কমন ইন দ্য ম্যানেজড ইকোসিস্টেম, মানে ক্রপল্যান্ড। প্রধানত এটা ক্রপল্যান্ডে এই ধরনের ইকোসিস্টেম দেখা যায়। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে রেগুলার ডিসপারশন কোথায় আমরা দেখতে পাই। বলছে ন্যাচারালি পসিবল হোয়েন দ্য কম্পিটিশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল ইজ হাই, সো দেয়ার ইজ ইভেন স্পেসিং। এটা কিন্তু ন্যাচারালি সম্ভব হতে পারে রেগুলার ডিসপারশন
যখন ইন্ডিভিজুয়ালের মধ্যে কম্পিটিশন যদি বেড়ে যায় তখন কিন্তু রেগুলার ডিসপারশন আমরা দেখতে পাই, কারণ একটা ইন্ডিভিজুয়াল আর একটা ইন্ডিভিজুয়াল থেকে দূরে থাকতে পছন্দ করে। তার মানে এই রকম ক্ষেত্রে কিন্তু রেগুলার ডিসপারশন দেখা গেলেও দেখা যেতে পারে। বলছে ইন কেস অফ ডেজার্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট এবং মোনোকালচার ক্রপ এবং আরবোরেটা ইট ইজ রিপোর্টেড। তাহলে এই জায়গাতে ডেজার্টে এরকম দেখা যেতে পারে রেগুলার ডিসপারশন, ট্রপিক্যাল রেন ফরেস্টে কোনো কোনো পপুলেশনে এটা আমরা দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে এই ক্রপল্যান্ডে প্রধানত বা আরবোরেটা যেটাকে আমরা বলছি ক্রপল্যান্ড, এর মধ্যে প্রধানত রেগুলার ডিসপারশন দেখতে পাই। সুতরাং এটাই হচ্ছে ছবি রেগুলার ডিসপারশনের। ট্রপিক্যাল রেন ফরেস্ট ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিস্টেন্স আছে, কিন্তু দেখো একটা রেগুলার প্যাটার্নে প্রধানত কোনো পপুলেশনের ইন্ডিভিজুয়ালগুলো প্রধানত অবস্থান করছে, তাহলে এটাকেই আমরা বলবো রেগুলার ডিসপারশন। কিন্তু এই টাইপের ডিসপারশন প্রধানত রেয়ার, ইন নেচারে প্রধানত দেখা যায় না। র্যান্ডম ডিসপারশন কাকে বলে? র্যান্ডম ডিসপারশন দেখো, এটা একটা ইন্ডিভিজুয়াল আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল, এটাকে যদি আমরা সেন্টার ধরি তাহলে প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? অর্থাৎ R1, R2, R3, R4, R5 এগুলো সব কিন্তু ডিফারেন্ট। বলছে পজিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ আনরিলেটেড টু দ্য পজিশন অফ ইটস নেবার। মানে একটা থেকে আর একটার কিন্তু পজিশন কিন্তু আনরিলেটেড, তারা কিন্তু র্যান্ডমলি তারা ছড়িয়ে আছে। It occurs only when resources are uniformly distributed as a result of every individual have equal chance to occur at a place. তো এই জায়গাতে বলছে এই যে জায়গা আছে, তো এই জায়গাতে প্রধানত যে রিসোর্স আছে, যে সম্পদ আছে, এটা চারিদিকে ছড়িয়ে আছে। সেই জন্য এই জীব কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই রিসোর্সকে সে কিন্তু ক্যাপচার করতে পারছে, এবং র্যান্ডম ডিসপারশন তখনই দেখা যায় যদি রিসোর্স প্রধানত এইভাবে ছড়িয়ে থাকে। ইট ইজ রেয়ার ইন নেচার, এটাও কিন্তু নেচারে কিন্তু রেয়ার। কেন? এরকম কখনো হয় না যে নেচারের রিসোর্স এইভাবে ছড়িয়ে থাকবে, সব জায়গাতে থাকবে, এরকম কিন্তু কখনো হয় না। অ্যাকচুয়ালি রিসোর্স একটা স্পেসিফিক জায়গাতেই অ্যাকুমুলেটেড থাকে। তার মানে এই জায়গাতে দেখো R1 ইজ নট ইকুয়াল টু R2, R2 ইজ নট ইকুয়াল টু R3, মানে তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু ডিফারেন্ট। তাহলে এই যে এটাকেই আমরা বলবো র্যান্ডম ডিসপারশন, এটা প্রধানত নেচারে দেখা যায় না, রেয়ার ইন নেচার। কিন্তু যেটা নেচারে দেখা যায় তো সেটাই হচ্ছে ক্লাম্পড অর দ্য কন্টাজিয়াস ডিসপারশন। তাহলে এটা মোস্ট পপুলেশন এক্সিবিট দিস টাইপ অফ ডিসপারশন। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালগুলো একটা নির্দিষ্ট প্যাচেসে আছে, একটা নির্দিষ্ট জায়গাতে প্রধানত পপুলেশনের ইন্ডিভিজুয়ালগুলো থাকে, তো তখনই তাকে আমরা বলবো ক্লাম্পড ডিসপারশন। কেন এই জায়গাতে থাকে? কারণ এই জায়গাতে রিসোর্স বেশি, সেই জন্য এই জায়গাতে ইন্ডিভিজুয়ালকে আমরা বেশি দেখতে পাচ্ছি। এই জায়গাতে রিসোর্স বেশি, সেই জন্য এখানে আমরা ইন্ডিভিজুয়ালকে দেখতে পাচ্ছি। বলছে ডিউ টু ভেরিয়াস টাইপস অফ দ্য স্পিসিস অর দ্য বায়োটিক ইন্টারাকশন, ফরমেশন অফ দ্য সোশ্যাল অ্যাগ্রিগেট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টেন্ডেন্সি টু অকার ইন দ্য ফর্ম অফ ক্লাস্টার। তার মানে কি, যে জায়গাতে রিসোর্স বেশি আছে তো সেখানেই প্রথমত ইন্ডিভিজুয়ালগুলো থাকবে, এবং এটাই হচ্ছে ইন সার্টেন প্যাচেস হুইচ আর মোর ফেভারেবল। তাহলে দেখো এরকম হয় যে কোনো কোনো ক্ষেত্রে এরকম যদি এরকম হয় যে একটা ইন্ডিভিজুয়াল আর একটা ইন্ডিভিজুয়ালকে যদি হেল্প করে তখন এদের মধ্যে ডিস্টেন্স একটু কম হবে। আবার এই জায়গাতে দেখো স্লাইট ক্লাম্পিং হয়েছে, যদি তাদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন যদি না হয় ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে, তাহলে তাদের মধ্যে প্রধানত এটা স্লাইট ক্লাম্পিং এক্ষেত্রে আমরা দেখতে পাই। দেখো ডিউ টু ভেরিয়াস টাইপস অফ দ্য স্পিসিস অর দ্য বায়োটিক ইন্টারাকশন, বিভিন্ন রকমের বায়োটিক ইন্টারাকশনের জন্য ফরমেশন অফ দ্য সোশ্যাল অ্যাগ্রিগেট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টেন্ডেন্সি টু অকার ইন দ্য ফর্ম অফ ক্লাস্টার। তার মানে ইন্ডিভিজুয়ালগুলো তখন কি করবে, একটা ক্লাস্টার তৈরি করবে, এবং সেই সমস্ত জায়গাতেই ইন্ডিভিজুয়ালগুলো জমা হবে যেখানে প্রধানত কন্ডিশন ফেভারেবল হবে। এক্সটেন্ট অফ দ্য ক্লাম্পিং ডিপেন্ড আপন ইন্টার অর ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন। দেখো এই যে ক্লাম্পিং, এই যে এক্সটেন্ট অফ ক্লাম্পিং মানে কতগুলো ইন্ডিভিজুয়াল একটা জায়গাতে জড়ো হয়েছে, সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? দেখো এই জায়গাতে যেটা আছে এটাকে এক্সট্রিম ক্লাম্পিং আমরা কেন বলছি, কারণ এখানের যে ইন্ডিভিজুয়ালগুলো আছে এদের মধ্যে স্পেস কিন্তু কম, তার মানে এদের মধ্যে ইন্টারাকশন বেশি, সেই জন্য এটা হচ্ছে এক্সট্রিম ক্লাম্পিং। আর স্লাইড ক্লাম্পিং মানে কি, এখানে ইন্ডিভিজুয়ালগুলো একটা জায়গাতে আছে কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স তুলনামূলকভাবে বেশি, সেই জন্য এটাকে আমরা বলবো স্লাইড ক্লাম্পিং। ঠিক আছে, দেখো এই জায়গাতে অ্যাকর্ডিং টু ফোরম্যান আর হ্যান, তারা কি দেখছেন ইন এ সেমি ডেসিডিয়াস ফরেস্ট 16টা প্রজাতির প্ল্যান্টকে তারা দেখেছিলেন, তার মধ্যে 12টা ক্লাম্পিং ছিল। ঠিক আছে, 16 স্পিসিস অফ দ্য প্ল্যান্টকে তারা দেখেছিলেন, তার মধ্যে 12টা ক্লাম্পড, 3টে র্যান্ডম এবং একটা রেগুলার ডিসপারশন। মানে সব থেকে বেশি ডিসপারশন কেমন ধরনের ছিল? ক্লাম্প ডিসপারশন, তারপরে কেমন? র্যান্ডম, এবং তারপরে কেমন? রেগুলার। ঠিক আছে, তাহলে পপুলেশন ডিসপারশনের টেন্ডেন্সি কেমন হবে? ক্লাম্পড, তারপরে র্যান্ডম, তারপরে হচ্ছে রেগুলার। ক্লিয়ার?
দেখো এটুকু বোঝাতে পারে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এজ স্ট্রাকচার। তো এজ স্ট্রাকচার প্রধানত কাকে বলে? এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট জায়গাতে আমি আসিনি, ঠিক আছে? যেটা খুব গুরুত্বপূর্ণ একটু পরে আসছে, ন্যাটালিটি মর্টালিটি, ওই জায়গাগুলো প্রচুর গুরুত্বপূর্ণ বোঝার আছে। তো এজ স্ট্রাকচার কাকে বলে? বলছে কোনো একটা পপুলেশনে যে সমস্ত ইন্ডিভিজুয়ালগুলো আছে সেই সমস্ত ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে বিভিন্ন বয়সের ইন্ডিভিজুয়াল থাকে। বলছে ইন মোস্ট পপুলেশন ইন্ডিভিজুয়ালস আর অফ ডিফারেন্ট এজেস, মানে বেশিরভাগ পপুলেশনে যে সমস্ত জীব আছে তাদের বিভিন্ন বয়স থাকে। দ্য প্রপারশন অফ দ্য ইন্ডিভিজুয়ালস ইন ইচ এজ গ্রুপ, তার মানে কি? তার মানে এই যে বিভিন্ন এজ গ্রুপের ইন্ডিভিজুয়াল কতগুলো আছে তার যে অনুপাত, তো তাকেই আমরা বলবো এজ স্ট্রাকচার অফ দ্যাট পপুলেশন। এক্সাম্পল কেমন এজ স্ট্রাকচারের? ধরা যাক একটা পাম টিয়ের পপুলেশন আছে, অ্যাস্ট্রোসায়াম মেক্সিকেনাম, ইন অ্যান এভারগ্রিন ফরেস্ট অফ দ্য মেক্সিকো। এখানে বলছে 50% সিডলিং। সিডলিং আমরা কাকে বলবো? যাদের বয়স 2 বছরের কম। তাহলে এই যে প্রপারশন অফ ডিফারেন্ট এজ গ্রুপ অফ এ পপুলেশন, মানে ডিফারেন্ট এজেড ইন্ডিভিজুয়াল অফ এ পপুলেশন, তো এটাই হচ্ছে এজ স্ট্রাকচার। তাহলে এজ স্ট্রাকচার তাহলে কি হচ্ছে? তো এই যে পাম ট্রি এর যে পপুলেশন আছে তার মধ্যে 50% সিডলিং আছে, মানে 2 বছরের কম বয়সে গাছ আছে, এদেরকে সিডলিং বলবো। 8 বছরের যারা যে প্ল্যান্টগুলো আছে তাদেরকে আমরা স্যাম্পলিং বলবো, ঠিক আছে, 19%। 30 বছরের প্ল্যান্ট আছে 5%, আর রিমেইনিং হচ্ছে 70 ইয়ার্স ওল্ড। তাহলে এই যে ডিফারেন্ট এজের যে ইন্ডিভিজুয়াল আছে এই পপুলেশনে, তো একেই আমরা বলবো এজ স্ট্রাকচার। একই পপুলেশন কিন্তু ইন্ডিভিজুয়ালের সংখ্যা প্রধানত ডিফারেন্ট। বলছে কোনো পপুলেশনে যে সমস্ত ইন্ডিভিজুয়াল আছে তাদেরকে প্রধানত 3টে ইকোলজিক্যাল বয়সে আমরা ভাগ করতে পারি। একটা প্রি রিপ্রোডাক্টিভ, যেই সময় তাদের রিপ্রোডাক্টিভ অর্গানের ডেভেলপমেন্ট হয়নি। সেকেন্ড হচ্ছে রিপ্রোডাক্টিভ, এবং থার্ড হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। এবার বলছে ইন হিউম্যান অল 3 এজেস আর অলমোস্ট ইন ইকুয়াল ডিউরেশন। মানুষের ক্ষেত্রে কি হচ্ছে? মানুষের ক্ষেত্রে প্রি রিপ্রোডাক্টিভ এজ যত সময়, ধরা যাক 14 থেকে 15 বছর। তারপরে দেখো রিপ্রোডাক্টিভ এজ আবার ধরা যাক মানে 18 বছর পর্যন্ত ধরে নিই মানুষের ক্ষেত্রে। তারপরে আবার দেখা যাক 20 থেকে 40। আবার দেখো পোস্ট রিপ্রোডাক্টিভ এজ 40 থেকে 60। তার মানে কি এক্ষেত্রে বলছে যে মানুষের ক্ষেত্রে এই যে 3টে ডিফারেন্ট এজ আছে তাদের ডিউরেশন মোটামুটি একই রকম, কিন্তু কোনো কোনো ইনসেক্টের ক্ষেত্রে ইন সাম ইনসেক্ট ভেরি লং প্রি রিপ্রোডাক্টিভ ফেজ ফলোড বাই শর্ট রিপ্রোডাক্টিভ ফেজ। কিন্তু কোনো কোনো ইনসেক্ট আছে এরকম তাদের প্রি রিপ্রোডাক্টিভ এজ অনেক বেশি, তাদেরকে প্রথমে ডিম হতে হবে, তারপরে লার্ভা হতে হবে, তারপরে পিউপা হতে হবে। তার মানে তাদের প্রি রিপ্রোডাক্টিভ এজ অনেক বেশি হবে। এবং রিপ্রোডাক্টিভ এজ মানে শর্ট, মানে অ্যাডাল্ট শুধুমাত্র রিপ্রোডাকশন করবে 2 থেকে 3 দিন, কিন্তু তার আগে লার্ভাল স্টেজ, এগ স্টেজ, পিউপা স্টেজ তারা অনেক দিন অতিক্রম করে ফেলেছে, হয়তো 1 মাস করছে, কিন্তু অ্যাডাল্ট হয়তো 10 থেকে 12 দিন বাঁচছে। তার মানে শর্ট রিপ্রোডাক্টিভ এজ এবং কোনো রকম পোস্ট রিপ্রোডাক্টিভ এজ তাদের থাকে না। তাহলে কোনো পপুলেশনে যে এই 3টে এজ থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই। মানুষের ক্ষেত্রে হয়তো হতে পারে কোনো পার্টিকুলার প্রজাতির পপুলেশনে 3টে এজই থাকবে এরকম কোনো কথা নেই। যেমন মানুষের ক্ষেত্রে 3টে এজ আমরা দেখতে পাই, আবার ইনসেক্টের ক্ষেত্রে এই 3টে এজ আমরা নাও দেখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো এজ পিরামিড কাকে বলে? তাহলে একটা মডেল আছে, যে মডেলের সাহায্যে কোনো পপুলেশনে এই যে ডিফারেন্ট এজের যে ইন্ডিভিজুয়াল আছে তো তাকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো তো তখনই তাকে আমরা বলবো এজ পিরামিড। বলছে দ্য মডেল রিপ্রেজেন্টেটিং জিওমেট্রিক্যালি দ্য প্রপারশন অফ দ্য ডিফারেন্ট এজ গ্রুপস ইন দ্য পপুলেশন অফ এনি অর্গানিজম ইজ কল্ড দ্য এজ পিরামিড। তাহলে কোনো একটা পার্টিকুলার প্রজাতির যে এই যে ডিফারেন্ট এজ আছে সেই এজের ইন্ডিভিজুয়ালকে যখন আমরা জিওমেট্রিক্যালি যখন আমরা রিপ্রেজেন্ট করব তো তখনই তাকে আমরা বলবো এজ পিরামিড। হোয়াইল ড্রয়িং এজ পিরামিড, আমরা যখন এজ পিরামিড ড্র করব অনলি ন্যাটালিটি অর দ্য মর্টালিটি ইজ কনসিডার্ড, whereas immigration or immigration are not take into account। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এজ পিরামিডে কাকে আমরা কনসিডার করব? ন্যাটালিটি এবং মর্টালিটিকে, মানে জন্মহার এবং মৃত্যুহারকে। এক্ষেত্রে কোনো ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনকে কিন্তু আমরা কনসিডার করব না। বলছে ইট ইজ দ্য ফলোইং 3 টাইপস। বলছে মানুষের ক্ষেত্রে এজ পিরামিড শো দ্য এজ ডিস্ট্রিবিউশন অফ মেল অ্যান্ড ফিমেল ইন আ কম্বাইন্ড ডায়াগ্রাম। তার মানে মানুষের যে এজ পিরামিড আমরা দেখছি এটা কিন্তু মেল অথবা ফিমেলের কিন্তু ডিফারেন্ট নয়, মেল এবং ফিমেল দুটোকে একসঙ্গেই কনসিডার করেই আমরা এই এজ পিরামিড করব। 3 ধরনের প্রধানত এজ পিরামিড দেখা যায়। এক রকমের পিরামিড হচ্ছে পিরামিড উইথ ব্রড বেস। তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছ যে ব্রড বেস পিরামিড। তো ব্রড বেস পিরামিড মানে কি প্রি রিপ্রোডাক্টিভ এজ অনেক বেশি, রিপ্রোডাক্টিভ এজ তার থেকে কম, আবার পোস্ট রিপ্রোডাক্টিভ এজ তার থেকে অনেক কম।
এরকম যদি হয় যে কোনো পপুলেশনে বাচ্চা শিশুদের সংখ্যা যদি বেশি হয়, তাহলে জানবে যে সেই পপুলেশন ইজ র্যাপিডলি ইনক্রিজিং পপুলেশন। তাহলে দেখো বলছে ইন্ডিকেট দ্য হাই পার্সেন্টেজ অফ দ্য ইয়ং পপুলেশন অর দ্য প্রি রিপ্রোডাক্টিভ পপুলেশন। তাহলে প্রি রিপ্রোডাক্টিভ এজে যে ইন্ডিভিজুয়াল আছে তাদের সংখ্যা অনেক বেশি। আবার দেখো বার্থ রেট ইজ হাই, তার মানে এই পপুলেশনে বার্থ রেট অনেক হাই হবে এবং পপুলেশন গ্রোথ টেক্স প্লেস অ্যাট দ্য ফাস্টার রেট। ঠিক আছে, তাহলে আমি আগেই বলেছিলাম যে এজ পিরামিডে ন্যাটালিটি এবং মর্টালিটিকে কনসিডার করা হয়। এই টাইপের এজ পিরামিড কোন ক্ষেত্রে দেখা যায়? ইস্টের ক্ষেত্রে হাউস ফ্লাই, প্যারামোসিয়াম, অ্যান্ড ইন অল দোজ পপুলেশন হোয়ার গ্রোথ রেট ইজ এক্সপোনেনশিয়াল, যারা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখায় তো তাদের ক্ষেত্রে প্রধানত এই ধরনের এজ পিরামিড দেখা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা পরের দিন আলোচনা করব। বলছে ট্রায়াঙ্গুলার শেপেড পিরামিড রিফ্লেক্ট দ্য এক্সপ্যান্ডিং পপুলেশন, যেমন বাংলাদেশের হিউম্যান পপুলেশন, এটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং পপুলেশন। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে বেল শেপেড পলিগন। দেখো দ্য প্রপোর্শন অফ দ্য প্রি রিপ্রোডাক্টিভ এবং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অলমোস্ট ইকুয়াল। দেখো প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কিন্তু টোটালি ইকুয়াল, আর পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কিন্তু অনেক ছোট হচ্ছে। তাহলে এই টাইপের পপুলেশন কিন্তু স্টেবল পপুলেশন, মানে এটা বাড়বেও না অথবা এটা কমবেও না। তাহলে এই পপুলেশন আমরা কোথায় দেখতে পাবো? ফ্রান্সের পপুলেশন, হিউম্যান পপুলেশন ইন দ্য ফ্রান্স। তো এটাই হচ্ছে বেল শেপেড পলিগন, মানে এটা বাড়বেও না এটা কমবেও না, এরা পপুলেশনকে কন্ট্রোল করে ফেলেছে। আর একটা যে পিরামিড আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আনশেপেড পিরামিড। আনশেপেড পিরামিড মানে কি? ইন্ডিকেট দ্য লো পার্সেন্টেজ অফ দ্য ইয়ং। দেখো এই যে প্রি রিপ্রোডাক্টিভ এজে যে ইন্ডিভিজুয়াল আছে তাদের সংখ্যা অনেক কম। আবার দেখো ইন দিস কেস দ্য বার্থ রেট ইজ ড্রাস্টিক্যালি রিডিউসড। কেন এদের সংখ্যা অনেক কম? কারণ বার্থ রেট কমে গেছে, ন্যাটালিটি প্রচুর পরিমাণে কমে গেছে, অ্যান্ড দাস ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ডিক্লাইনিং অ্যান্ড দ্য ডাইং অফ পপুলেশন। তার মানে এটাই প্রমাণ করছে যে এই পপুলেশন কিন্তু কমতে চলেছে। বলছে ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ এ হাই পার্সেন্টেজ অফ দ্য ইয়ং পিপল, সাচ এ শেপ অফ দ্য ব্রড বেস মিনস দ্য হাই পপুলেশন গ্রোথ অ্যান্ড নট অনলি অ্যাট দ্য প্রেজেন্ট বাট অলসো ইন ফিউচার। তো হিউম্যান পপুলেশন কিন্তু ভবিষ্যতেও কিন্তু বাড়বে, এবং হিউম্যান পপুলেশন সম্পর্কিত যে স্টাডি তো তাকেই আমরা বলবো ডেমোগ্রাফি। তো তাকে প্রধানত কি বলা হয়? ডেমোগ্রাফি। ঠিক আছে, তাহলে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোন কোন অংশগুলো আমরা পড়লাম একটুখানি দেখে নিই। পপুলেশন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা পপুলেশন সাইজ দেখলাম এবং ডেন্সিটি দেখলাম, ডিসপারশন দেখলাম, এজ স্ট্রাকচার দেখলাম। এরপরে দুটো ইম্পর্টেন্ট অংশ দেখবো, সেটা হচ্ছে ন্যাটালিটি এবং মর্টালিটি। এই অংশগুলো যেগুলো পড়ালাম সেগুলো তো খুব সহজ, এইবারে আসল অংশগুলো বোঝার আছে। ঠিক আছে, দেখো একটা বিষয় বলি, অনেক সময় আমরা ইকোলজিকে ইগনোর করে যাই, কিন্তু ইকোলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়, এবং ইকোলজিতে এমন ছোট ছোট প্রশ্ন দেওয়া হবে, তুমি হয়তো সমস্ত অংশ জানো কিন্তু এমন প্রশ্ন দেওয়া হবে যে সেগুলো দেখবে যে করতে পারাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যে কোশ্চেন যদি সেই লেভেলে যদি হয় তাহলে ইকোলজির প্রশ্ন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তুমি যে কোনো কোয়েশ্চেন্স পেপার তুমি যদি ঘাঁটো তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। একটু মানে লেভেলের যদি প্রশ্নপত্র তুমি যদি মানে স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে ইকোলজি থেকে কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন্স দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য ইকোলজিকে কিন্তু ইগনোর করলে হবে না। তোমাদের সিলেবাস অনুযায়ী যেরকমভাবে নোটস করার আমি মোটামুটি করে দিয়েছি, এর বাইরে আর সেরকম কিছু নেই, এগুলো ভালো করে পড়লেই হবে। ঠিক আছে, এবারে এবারে খুব ইম্পর্টেন্ট অংশ আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে গ্রোথ রেট, মানে বৃদ্ধি হার। বলছে বিফোর ডিলিং উইথ আদার ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন ইট ইজ নেসেসারি টু হ্যাভ আইডিয়া অফ গ্রোথ রেট। পপুলেশনের বিভিন্ন ক্যারেক্টার বোঝার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে গ্রোথ রেট কাকে বলে। একটা পপুলেশন মে রিমেইন কনস্ট্যান্ট, একটা পপুলেশন কনস্ট্যান্ট হতে পারে, একটা পপুলেশন ফ্লাকচুয়েট করতে পারে, অর দে মে স্টিডিলি ইনক্রিজ অর ডিক্রিজ। একটা পপুলেশন কনস্ট্যান্ট হতে পারে, দীর্ঘদিন ধরে সে কনস্ট্যান্ট আছে, অথবা ফ্লাকচুয়েট করতে পারে, একবার বাড়লো একবার কমলো, অথবা স্টিডিলি ইনক্রিজ মানে ক্রমশ বেড়েই চলেছে, অথবা স্টিডিলি ডিক্রিজ করতে পারে। সাচ চেঞ্জেস আর মেন ফোকাস অফ পপুলেশন ইকোলজি। তার মানে এই যে চারটে চেঞ্জের কথা বললাম এটাই প্রধানত পপুলেশন ইকোলজির মেন ফোকাস। বাঘের পপুলেশন কেন ডিক্রিজ করছে, মস্কুইটো পপুলেশন কেন স্টিডিলি ইনক্রিজ করছে, কোনো পপুলেশন একবার বাড়ছে একবার কমছে, কোনো প্রজাতির পপুলেশন কেন ফ্লাকচুয়েট করছে, আবার কোনো পপুলেশনের কোনো কেন চেঞ্জ হচ্ছে না, এই সংক্রান্ত যে স্টাডি এটাই প্রধানত পপুলেশন ইকোলজিতে মেন ফোকাসিং করা হয়।
এবং এই পপুলেশন গ্রোথ রেট বোঝার জন্য ন্যাটালিটি, মর্টালিটি মানে কি পরিমাণ পপুলেশনের জীব জন্মাচ্ছে, কি পরিমাণ মারা যাচ্ছে, কত পরিমাণ পপুলেশনের জীব ঢুকছে, ইমিগ্রেশন হচ্ছে, আই মানে ইন হচ্ছে এবং কত পরিমাণ এক্সিট করছে, আর টেক ইনটু অ্যাকাউন্ট টু ক্যালকুলেট দ্য গ্রোথ রেট। গ্রোথ রেটকে কিন্তু ওইভাবে আমরা ডিফাইন করতে পারবো না। গ্রোথ রেটকে আমরা যদি একটা প্রবলেম দেখি তাহলে সেই প্রবলেম অনুযায়ী আমরা কিন্তু ডিফাইন করতে পারবো যে কোনো পপুলেশনের বৃদ্ধি কেমনভাবে হচ্ছে। দেখো, খুব সুন্দর একটা এক্সাম্পল বলছে, একটা পপুলেশনে 50টা অ্যামিবা আছে ইন এ পুল। একটা ছোট পুকুর আছে, এই পুকুরে 50টা অ্যামিবা আছে, ইনক্রিজ টু দ্য 150। হঠাৎ আমরা দেখলাম যে 1 ঘন্টার পরে সেই অ্যামিবার সংখ্যা কতগুলো হয়ে গেছে, 150টা হয়ে গেছে। ভালো করে দেখো, ধরা যাক 10টার সময় তুমি দেখলে 50টা অ্যামিবা আছে, আবার 11টার সময় দেখলে যে 150টা অ্যামিবা তৈরি হয়ে গেছে অ্যান আওয়ার। ঠিক আছে, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে এই পপুলেশনের গ্রোথ রেট কত এবং স্পেসিফিক গ্রোথ রেট কত এবং পার্সেন্টেজ গ্রোথ রেট কত। তাহলে গ্রোথ রেট সম্পর্কে স্টাডি করতে গেলে এই 3টে প্যারামিটার আমাদেরকে জানতে হবে। প্রথমে এই গ্রোথ রেট মানে কি, টোটাল পপুলেশন ধরে যদি আমরা বৃদ্ধিকে যদি কল্পনা করি তো তাকেই আমরা বলবো গ্রোথ রেট। আর স্পেসিফিক গ্রোথ রেট মানে কি, ইন্ডিভিজুয়াল পিছু কতগুলো গ্রোথ হচ্ছে, তো সেটাই হচ্ছে স্পেসিফিক গ্রোথ রেট। যেমন ধরা যাক আমাদের সোসাইটিতে যদি আমরা দেখি, ধরা যাক আমাদের যে গ্রাম আছে বা তোমার যে পাড়া আছে, সেই পাড়াতে হয়তো 50টা বাচ্চা আছে। ঠিক আছে, তারা 2024 সালে 50টা বাচ্চা অ্যাড হলো, তো এটাই হচ্ছে গ্রোথ রেট টোটাল পপুলেশনে। এবার দেখছো যে কারো হয়তো 4টে সন্তান আছে, কারো 2টো, কারোর 1টাও নেই, তাহলে সেটাই হচ্ছে স্পেসিফিক গ্রোথ রেট। ইন্ডিভিজুয়াল পিছু যখন আমরা কল্পনা করব তো সেটাই হচ্ছে স্পেসিফিক গ্রোথ রেট। কি বললাম, বোঝাতে পেরেছি? গ্রোথ রেট আর স্পেসিফিক গ্রোথ রেটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, পার্সেন্টেজ গ্রোথ রেট কাকে বলে, যখন স্পেসিফিক। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এইভাবে তো নয়। ভালো করে দেখো, এবার এই যে তোমাকে ডেটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা নির্ণয় করব যে গ্রোথ রেট এবং স্পেসিফিক গ্রোথ রেট কাকে বলে। দেখো, প্রথমেই যেটা দেখবো তো সেটাই হচ্ছে গ্রোথ রেট। বলছে গ্রোথ রেট অফ এ পপুলেশন ইজ নাম্বার অফ অর্গানিজম অ্যাডেড টু দ্য পপুলেশন পার ইউনিট টাইম। একক সময়ে কতগুলো নতুন জীব যুক্ত হচ্ছে, তো সেটাই হচ্ছে গ্রোথ রেট। তাহলে দেখো, গ্রোথ রেট মানে কি, n2 মাইনাস n1। n2 তাহলে কত, 150। n1 তাহলে কত, 50। t2 তাহলে কত, t2 মাইনাস t1 মানে কি, t2 মানে 1 ঘন্টা। ঠিক আছে, আমরা সময় শুরু করেছি কোনটা দিয়ে, 0 দিয়ে শুরু করেছি। তাহলে দেখো, এটাই হচ্ছে গ্রোথ রেট। প্রথমে কতজন ছিল, 150। তারপরে কতজন, মানে প্রথমে কতজন ছিল, 50। তারপরে কতজন হলো, 150। কত ঘন্টায় হলো, 1 ঘন্টায়। একক সময় হচ্ছে। ঠিক আছে, তার মানে ডেল্টা এন কত পরিমাণ বাড়ছে বাই একক সময়, তো এটাই হচ্ছে গ্রোথ রেট। সো গ্রোথ রেট মানে ডেল্টা এন বাই ডেল্টা টি। এটা কিন্তু আমাদের ন্যাটালিটি ইকুয়েশন তৈরি করার সময় লাগবে। ভালো করে দেখো, গ্রোথ রেট মানে ডেল্টা এন বাই ডেল্টা টি। ডেল্টা এন মানে কতটুকু বাড়ছে, আর ডেল্টা টি মানে একক সময়ে কতটুকু বাড়ছে, মানে ফাইনাল যে টাইম। ঠিক আছে, 10টা থেকে 11টা, এই 1 ঘন্টার মধ্যে 11টার সময় কতগুলো ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি। তার মানে দেখো, n1 মানে ইনিশিয়াল পপুলেশন সাইজ কত, 150। ইনিশিয়াল পপুলেশন সাইজ কত, 150। ফাইনাল n2 তাহলে কত হচ্ছে, ফাইনাল পপুলেশন সাইজ, ফাইনাল পপুলেশন সাইজ কত, 150। ইনিশিয়াল কত, 50। তাহলে t2 কত হচ্ছে, 1 ঘন্টা। প্রথম সময় আমি 0 ধরেছি, তাহলে এক্ষেত্রে গ্রোথ রেট কত, 100। সুতরাং গ্রোথ রেট 100 পার আওয়ার। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। তাহলে স্পেসিফিক গ্রোথ রেট আমরা কাকে বলবো? বলছে চেঞ্জ ইন দ্য নাম্বার অফ অর্গানিজম পার টাইম পার অর্গানিজম। অর্গানিজম পিছু যখন আমরা ধরবো তো তখনই তাকে আমরা বলবো স্পেসিফিক গ্রোথ রেট। When growth rate is divided by number of organism initially represent, it gives the specific growth rate. তাহলে দেখো, আমরা গ্রোথ রেট কত দেখেছিলাম, ডেল্টা এন বাই ডেল্টা টি। এটাকে যখন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দিয়ে যখন আমরা করব তো তখনই তাকে আমরা কি বলবো, স্পেসিফিক গ্রোথ রেট। তাহলে স্পেসিফিক গ্রোথ রেটের ক্ষেত্রে কত হচ্ছে দেখো,
মানে ইনিশিয়ালি কতজন ইন্ডিভিজুয়াল ছিল, তাহলে n সমান ইনিশিয়াল নাম্বার মানে 50, তাহলে দেখো আমরা ডেল্টা n বাই ডেল্টা টি কত পেয়েছি, ডেল্টা n মানে চেঞ্জ কত হয়েছে 100, ঠিক আছে। আচ্ছা এই যে n আছে এটা 50 হবে, ঠিক আছে, এখানে আমি ভুল করে 5 লিখেছি, ভালো করে দেখো এখানটা কত হবে, এটা হচ্ছে 50 হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে ডেল্টা n তাহলে কত হচ্ছে, ডেল্টা n আমরা দেখছি চেঞ্জ ইন দ্য নাম্বার, তাহলে ফাইনাল স্টেজে ছিল 150 মাইনাস 50 তাহলে কত 100, তাহলে ডেল্টা n কত 100, তাহলে সময় কত ছিল 1 ঘন্টা, প্রথমে কতজন ইন্ডিভিজুয়াল ছিল 50 জন, সেই 50 জন ইন্ডিভিজুয়াল পিছু গ্রোথ রেট কত হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কতগুলো করে সন্তান দিচ্ছে, দুটো করে সন্তান দিচ্ছে, তাহলে দুটো অ্যামিবা পার আওয়ার পার ইন্ডিভিজুয়াল, কতগুলো অ্যামিবা ছিল 50টা অ্যামিবা ছিল, প্রত্যেকটা অ্যামিবা প্রতি ঘন্টায় দুটো করে ইন্ডিভিজুয়াল দিচ্ছে, তবেই না 150 খানা তৈরি হচ্ছে, মানে 100টা অ্যাড হচ্ছে, সুতরাং এটাই হচ্ছে স্পেসিফিক গ্রোথ রেট। এবার ক্লিয়ার, দেখো স্পেসিফিক গ্রোথ রেট বোঝা গেছে, ক্লিয়ার তো, আচ্ছা বুঝতে পেরেছো। তাহলে পার্সেন্টেজ গ্রোথ রেট কাকে বলে, যখন স্পেসিফিক গ্রোথ রেটকে যখন আমরা 100 দিয়ে যখন আমরা গুণ করব তো তখনই তাকে আমরা বলবো পার্সেন্ট গ্রোথ রেট, তাহলে পার্সেন্ট গ্রোথ রেট ইন্টু 100 মানেই আচ্ছা স্পেসিফিক গ্রোথ রেট ইন্টু 100, স্পেসিফিক গ্রোথ রেট কত পেয়েছি 2 ইন্টু 100 কত 200%, তাহলে 200% ইনক্রিজ অফ দ্য অ্যামিবা পার আওয়ার, সুতরাং এটাই হচ্ছে পার্সেন্টেজ গ্রোথ রেট। ক্লিয়ার, সো দিস ইজ কল্ড গ্রোথ রেট। তাহলে গ্রোথ রেটের তিনটে প্যারামিটার আছে, একটা নর্মাল গ্রোথ রেট, একটা স্পেসিফিক গ্রোথ রেট, আর একটা হচ্ছে পার্সেন্ট গ্রোথ রেট, ঠিক আছে। সিম্পল অঙ্ক, কিন্তু তুমি যদি ফর্মুলা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না, আমি আগেই বলেছি ইকোলজি কোথা থেকে প্রশ্ন দেবে কেউ জানে না, ঠিক আছে। ক্লিয়ার, এটা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এই যে ডেল্টা এন বাই ডেল্টা টি বললাম এগুলো কিন্তু এবার আমাদের কাজে লাগবে। দেখো এবার আমরা যেটা দেখবো সেটাই হচ্ছে ন্যাটালিটি। ন্যাটালিটি কাকে বলে, বলছে যে প্রোডাকশন অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন, কোন একটা পপুলেশনে কতগুলো নতুন জীব যুক্ত হচ্ছে তো তাকেই আমরা বলবো ন্যাটালিটি। ন্যাটালিটি অনেকটা বার্থ রেটের মতো, দ্যাট ইজ ইট ইজ দ্য নাম্বার অফ অফস্প্রিং প্রডিউসড পার ফিমেল পার ইউনিট টাইম, এটা অনেকটা স্পেসিফিক গ্রোথ রেটের মতো। তাহলে দেখো নাম্বার অফ অফস্প্রিং প্রডিউসড পার ফিমেল পার ইউনিট টাইম, তো এটাই হচ্ছে ন্যাটালিটি। একটা এক্সাম্পল দেখো, বলছে একটা পন্ডে 20টা লোটাস প্ল্যান্ট আছে, 20টা লোটাস প্ল্যান্ট আছে ইন লাস্ট ইয়ার, 8টা নতুন প্ল্যান্ট তৈরি হলো, মানে লাস্ট ইয়ার মানে 2024 সালে হয়তো 20টা লোটাস প্ল্যান্ট ছিল, এবার 2025-এর জানুয়ারিতে তুমি দেখছো যে 8টা নতুন প্ল্যান্ট তৈরি হয়েছে, তার মানে এখন কারেন্ট পপুলেশন কত হচ্ছে 28, তার মানে বার্থ রেট তাহলে কত হবে, অবভিয়াসলি 8/20, কারণ ইন্ডিভিজুয়াল পিছু এক্ষেত্রে বার্থ রেট প্রতিটা লোটাস প্ল্যান্টই তো রিপ্রোডাকশন করবে, এটা যদি 10টা মেল হতো আর 10টা যদি ফিমেল হতো তাহলে এখানে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করতাম, কিন্তু প্রতিটা লোটাস প্ল্যান্টই তো রিপ্রোডাকশন করবে, তাহলে এক্ষেত্রে 8/20 মানে বার্থ রেট কত হচ্ছে 0.4, ঠিক আছে, তাহলে বার্থ রেট কত হচ্ছে 0.4। ক্লিয়ার, এটুকু ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। এইবারে কিন্তু ঘটনা হচ্ছে ক্রুড ন্যাটালিটি এবং ইকোলজিক্যাল ন্যাটালিটি। দেখো পৃথিবীতে প্রত্যেকটা জীবের একটা ইনহেরেন্ট টেন্ডেন্সি থাকে তার রিপ্রোডাকশন করার, প্রতিটা জীবের টেন্ডেন্সি হচ্ছে রিপ্রোডাকশন করার, যদি এনভায়রনমেন্ট যদি ফেভারেবল হয় তাহলে জীব কিন্তু হাই রেটে রিপ্রোডাকশন করবে, কিন্তু ঘটনা হচ্ছে সবসময় এনভায়রনমেন্ট ফেভারেবল থাকে না, তাহলে এই জায়গাতে ক্রুড ন্যাটালিটি এবং ইকোলজিক্যাল ন্যাটালিটি চলে আসে। তো ক্রুড ন্যাটালিটি হচ্ছে থিওরিটিক্যাল, এটা থিওরিটিক্যালি পসিবল হয়, কিন্তু ইকোলজিক্যাল ন্যাটালিটি প্রকৃতপক্ষে ঘটে নেচারে। তো ক্রুড ন্যাটালিটি আমরা কাকে বলবো, অলসো কল দ্য ম্যাক্সিমাম অর দ্য অ্যাবসোলিউট অর পোটেন্সিয়াল অর দ্য ফিজিওলজিক্যাল ন্যাটালিটি, বলছে পপুলেশন ইনক্রিজ আন্ডার আইডিয়াল কন্ডিশন, দ্যাট ইজ no ecological limiting factor is acting and the natality governed by physiological factor, মানে রিপ্রোডাক্টিভ অর্গানের যদি ডেভেলপমেন্ট ঘটে তবেই তো সে রিপ্রোডাকশন করবে, তাহলে আইডিয়াল ইকোলজিক্যাল কন্ডিশনে যখন ম্যাক্সিমাম যখন বার্থ রেট হচ্ছে তখনই তাকে বলে ক্রুড ন্যাটালিটি, কিন্তু এটা থিওরিটিক্যালি পসিবল, কারণ নেচার সব সময়ই কিন্তু কোনো না কোনোভাবে রিপ্রোডাকশনে বাধা দেয়, হয়তো টেম্পারেচার বেড়ে গেল কমে গেল, হয়তো জল পাচ্ছে না, ঠিক আছে, অথবা জল প্রচুর পরিমাণে ফ্লাড হচ্ছে, তাহলে নেচার একটা ন্যাচারাল কন্ডিশনে কিন্তু এই ক্রুড ন্যাটালিটি কখনোই ঘটে না, এটা থিওরিটিক্যালি পসিবল হয়, ঠিক আছে।
তাহলে দেখো যত এই ক্রুড ন্যাটালিটির কাছে যখন যত যেতে চাইবে কোনো পপুলেশন, তত জানবে যে সেই পপুলেশন সাকসেসফুল হবে। ঠিক আছে? তাহলে কোনো একটা পপুলেশন ম্যাক্সিমাম কত ন্যাটালিটি করতে পারে, তো সেটাই হচ্ছে ক্রুড ন্যাটালিটি। এখানেই কিন্তু ক্রুড ন্যাটালিটির ইউটিলিটি। দেখতে হবে যে ন্যাচারাল ইকোলজিক্যাল কন্ডিশনে কতটা পরিমাণে ক্রুড ন্যাটালিটির দিকে ওই পপুলেশনের বার্থ রেট হয়েছে। তাহলে দেখো ইকোলজিক্যাল ন্যাটালিটি আমরা কাকে বলবো? অলসো কল দ্য ইকোলজিক্যাল অর দ্য রিয়েলাইজড অর অ্যাকচুয়াল অর স্পেসিফিক বার্থ রেট। সো পপুলেশন ইনক্রিজ আন্ডার অ্যাকচুয়াল কন্ডিশন। প্রকৃতভাবে পপুলেশন কতটা পরিমাণে বাড়ছে, তো এটাই ইকোলজিক্যাল ন্যাটালিটি। যত ক্রুড ন্যাটালিটির দিকে যাবে, একটা পপুলেশনে এটা আইডেন্টিফাই করা যায় যে তার ম্যাক্সিমাম ন্যাটালিটি কত হতে পারে। তাহলে ইকোলজিক্যাল ন্যাটালিটি যত সেই দিকে যাবে, ক্রুডের দিকে যত যাবে, জানবে যে সেটা তত সাকসেসফুল। কিন্তু ক্রুড থেকে যদি দূরে সরে যায়, জানবে যে সেই পপুলেশনে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, তার এনভায়রনমেন্টকে তখন কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? দেখো, ক্লিয়ার এটা? সবাই বুঝতে পেরেছো ক্রুড ন্যাটালিটি আর ইকোলজিক্যাল ন্যাটালিটি? আচ্ছা, বলছে ক্রুড ন্যাটালিটি ইজ অলসো কল্ড ফেকান্ডিটি রেট। ভালো করে দেখো, ক্রুড ন্যাটালিটি ইজ অলসো কল্ড ফেকান্ডিটি রেট। ক্রুড ন্যাটালিটিকে আমরা ফেকান্ডিটি রেটও বলবো। তার মানে কি? ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ আউটপুট পোটেন্সিয়াল। ম্যাক্সিমাম কিন্তু কখনোই হয় না। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ আউটপুট পোটেন্সিয়াল মানেই ফেকান্ডিটি রেট, অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট ফর এ গিভেন পপুলেশন। একটা পপুলেশনের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকবে। ধরা যাক তুমি একটা পুকুরে অনেকগুলো মাছ চাষ করেছো। এবার ধরা যাক একটা রুই মাছ হয়তো 1000টা সে হয়তো ডিম পাড়তে পারে যখন কন্ডিশন যখন ফেভারেবল হয়। কিন্তু তোমার পুকুরে দেখছো যে 500টা ডিম পেরেছে, আবার অন্য একটা পুকুরে হয়তো 10টা ডিম পেরেছে। সো দিস ইজ কল্ড ইকোলজিক্যাল ন্যাটালিটি। ঠিক আছে? তাহলে যেখানে 500 ডিম পেরেছে, তাহলে সেটা কিন্তু ফেকান্ডিটি রেটের কাছাকাছি আছে দেন যে পুকুরে 10টা ডিম পেরেছে। ঠিক আছে? তাহলে এই যে 500টা ডিম পারছে, 10টা ডিম পারছে, এটাই হচ্ছে ফার্টিলিটি রেট। তাহলে তোমার পুকুরে ফার্টিলিটি রেট কম, সেই জন্য 10টা ডিম পেরেছে। আবার অন্যজনের পুকুরে ফার্টিলিটি রেট বেশি, তার এনভায়রনমেন্ট সেই পুকুরে অনেক ফেভারেবল, সে পরিচর্যা করে পুকুরের, তাহলে সেই জায়গায় ফার্টিলিটি রেট কি হবে? বেশি হবে। ইকোলজিক্যাল ন্যাটালিটি ইজ অলসো ফার্টিলিটি রেট। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ পারফরমেন্স। তাহলে ফেকান্ডিটি রেট আর ফার্টিলিটি রেটের মধ্যে এটাই পার্থক্য। ফেকান্ডিটি রেট মানে কোনো পপুলেশনের ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি, আর ফার্টিলিটি রেট হচ্ছে সেটাই এনভায়রনমেন্ট ওই পপুলেশনকে সবসময় চাপ দিচ্ছে, এবং তার ফলে অ্যাকচুয়ালি যে আউটপুট আমরা পাচ্ছি তার ইকোলজিক্যাল যে এই রিপ্রোডাক্টিভ যে পারফরমেন্স, তো সেটাই হচ্ছে ফার্টিলিটি রেট। সুতরাং ফেকান্ডিটি আর ফার্টিলিটির মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি? ভালো করে দেখো, এগুলো খুব ক্লোজলি রিলেটেড টার্ম, বাট দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে? খুব সহজভাবে এক্ষেত্রে লেখা আছে ফেকান্ডিটি আর ফার্টিলিটি। ঠিক আছে? দেখো, ক্লিয়ার? হ্যাঁ, একটু বলো, বুঝতে পারছো তো? কোনটা? ফেকান আচ্ছা, ফেকান্ডিটি মানে হচ্ছে, ধরা যাক রুই মাছ, 10টা রুই মাছ আছে বা একটা রুই মাছ আছে ধরা যাক, সেই একটা রুই মাছ 1000টা ডিম পারতে পারে। ঠিক আছে? তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, এটাই হচ্ছে ফেকান্ডিটি। ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে ধরা যাক তুমি পুকুরে নিয়ে গিয়ে তোমার কাছে দুটো পুকুর আছে, একটা পুকুরে খুব সুন্দর তুমি পরিচর্যা করেছো, সেখানে গিয়ে ওই রুই মাছকে ছাড়লে, সে 500টা ডিম পারলো। আবার অন্য একটা পুকুর আছে, সেই পুকুরে অত ভালো পরিচর্যা করনি, সেখানে হয়তো 40টা ডিম পারলো। তাহলে এটাই হচ্ছে তার ফার্টিলিটি। ঠিক আছে? ডিফারেন্ট ইকোলজিক্যাল কন্ডিশনে ফার্টিলিটি রেট ডিফারেন্ট হয়। কিন্তু রুই মাছের ডিম পারার কথা ছিল 1000টা, কিন্তু এনভায়রনমেন্ট তাকে কন্ট্রোল করছে, সেই জন্য তার ফার্টিলিটি। তাহলে অরিজিনালি কিন্তু ইকোলজিক্যালি কিন্তু ন্যাচারালি কিন্তু ফেকান্ডিটি কখনোই আসবে না। অরিজিনালি যেটা আসবে তো সেটাই হচ্ছে ফার্টিলিটি। ফার্টিলিটি ভ্যারি করবে। কি বললাম বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, খুব সুন্দর একটা এক্সাম্পলের সাহায্যে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট রিগার্ডিং দ্য ন্যাটালিটি হোয়ার n1 ইজ ম্যাক্সিমাম ন্যাটালিটি অ্যান্ড n2 ইজ ইকোলজিক্যাল ন্যাটালিটি।
বলছে এখানে N2 হচ্ছে একটা ইকোলজিক্যাল ন্যাটালিটি আর N1 হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি, মানে এটা হচ্ছে ফেকান্ডিটি আর এটা হচ্ছে ফার্টিলিটি। তাহলে কোনটা কারেক্ট কম্বিনেশন? অবভিয়াসলি প্রথমটা কারেক্ট কম্বিনেশন, কারণ কি N1 তো সবসময় বড় হবে আর N2 সবসময় কম হবে। N1 হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি, ঠিক আছে, আর N2 হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। তাহলে বলতে পারবে এই দুটোর মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপ দুটো কিসের জন্য হয়েছে, মানে N2 কেন N1 এর থেকে কমে গেছে বলতে পারবে? দেখো কি কারণের জন্য হয়েছে বলতে পারবে? বুঝতে পারছো না? N2 হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি আর N1 হচ্ছে ক্রুড ন্যাটালিটি, ঠিক আছে। N1 সবসময় বড় হয়, ফেকান্ডিটি সবসময় বড় হবে দেন ফার্টিলিটি। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ আছে, তাহলে এই ফার্টিলিটি বা N2 কেন কমে যাচ্ছে বলতে পারবে? কেন কমে যাবে? দেখো বলছে অ্যাজ পার অ্যাভব ডায়াগ্রাম ইন অপশন এ দ্য গ্যাপ বিটুইন N1 অ্যান্ড N2 ইজ এফেক্ট অফ কম্পিটিশন। তার মানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল তাদের মধ্যে কম্পিটিশন করছে, নাকি এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, নাকি টলারেন্স, নাকি ফ্যাসিলাইটেশন। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। কারণ এনভায়রনমেন্ট সবসময় চাপ দেবে, রেজিস্ট করবে। যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, যে পুকুরে খুব ভালো তুমি পরিচর্যা করেছো সেখানে রিপ্রোডাক্টিভ রেট সেখানে বেশি হবে, তার মানে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স সেখানে অনেক কম হবে। তাহলে এই দুটোর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপ থাকার কারণ মানে N1 বড় হওয়ার কারণটাই হচ্ছে এটা এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এরকম প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, পরের অংশে যাই। হ্যাঁ, এবার দেখো বলছে ক্রুড ন্যাটালিটি ক্যান বি ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস প্রডিউসড বাই ইউনিট টাইম। তার মানে ক্রুড ন্যাটালিটিকে বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ভালো করে মাথায় রাখবে। ক্রুড ন্যাটালিটিকে বড় হাতের ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কতগুলো নতুন ইন্ডিভিজুয়াল যুক্ত হচ্ছে ইউনিট টাইমে, তো সেটাই হচ্ছে ক্রুড ন্যাটালিটি। নো রেজিস্ট্যান্ট, এক্ষেত্রে কোনো রকম এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স থাকবে না, এবং এক্ষেত্রে কম্পিটিশনও কিন্তু জিরো হবে। এটা কখনো হয় না। কিন্তু এই দুটোকে যদি আমরা সরিয়ে নিই, যেরকমভাবে হার্ডিউইনবার্গ ল ছিল ইকোলজির, ইভলিউশনের, এখানেও কিন্তু সেরকম। যদি কোনো রকম এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স যদি না থাকে, কোনো কম্পিটিশন যদি না থাকে, তাহলে ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ রেট দেখাবে কোনো পপুলেশন। তো এটাই হচ্ছে ক্রুড ন্যাটালিটি। ক্রুড ন্যাটালিটি মানে ক্যাপিটাল বি, তার মানে এই যে ডেল্টা এন এন বাই ডেল্টা টি। তাহলে এক্ষেত্রে যে ক্যাপিটাল এন দেখতে পাচ্ছ, ক্যাপিটাল এন মানে ইনিশিয়াল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, আর এই যে ডেল্টা এন আর তার নিচে ছোট এন, ছোট এন মানে কি প্রোডাকশন অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল ইন পপুলেশন, কতগুলো নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে। এটা নতুন ইন্ডিভিজুয়াল একক সময়ে কতগুলো তৈরি হচ্ছে, এই যে টোটালটা এটা হচ্ছে নতুন ইন্ডিভিজুয়াল যোগ হচ্ছে। যেমন প্রথমে 20টা পপুলেশন ছিল, 20টা ইন্ডিভিজুয়াল ছিল, 8খানা যুক্ত হলো, তাহলে এক্ষেত্রে 8, এটা কত হবে 8। কত ঘন্টায়? 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক্রুড ন্যাটালিটি। ইকোলজিক্যাল ন্যাটালিটি তাহলে কাকে বলবো? বলছে ক্যান বি ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়াল পার টাইম বাই ইউনিট অফ দ্য পপুলেশন। মানে ক্রুড যে ন্যাটালিটি আছে সেটাকে যখন আমরা নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দিয়ে যখন ভাগ করব, দেখো এক্ষেত্রে লাল এন আমি করে দিয়েছি, কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে। তার মানে 8/20 যখন আমরা করে দিচ্ছি তখনই সেটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। তো ইকোলজিক্যাল ন্যাটালিটিকে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ছোট হাতের বি। তাহলে ক্রুড ন্যাটালিটির ইকুয়েশন হচ্ছে এইটা, পরীক্ষাতে প্রচুর প্রশ্ন দেওয়া হয়। আর ইকোলজিক্যাল ন্যাটালিটির ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? দেখো বলছে ক্যান বি ক্যালকুলেটেড বাই ডিভাইডিং নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট টাইম বাই এ ইউনিট অফ পপুলেশন। একটা এক্সাম্পল দেখো, বলছে সাপোজ এ পপুলেশন অফ 50 স্পিসিস ইন এ পন্ড ইনক্রিজ টু দ্য 150 ইন 1 ইয়ার। আগের মতো এক্সাম্পল নিয়েছে। বলছে ধরে রাখো একটা পপুলেশনে 50টা প্রজাতি মানে মাছ ছিল, এবং 1 বছরে আমরা দেখলাম যে 150টা মাছ তৈরি হয়েছে। ক্যালকুলেট ইটস রিয়েলাইজড ন্যাটালিটি। তাহলে রিয়েলাইজড মানে ইকোলজিক্যাল ন্যাটালিটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ডেল্টা এন এন বাই ডেল্টা টি আমরা দেখেছিলাম, তাহলে প্রোডাকশন অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল কত হচ্ছে? তাহলে 150 - 50 মানে 100 নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে। ঠিক আছে, কি বললাম বোঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে যদি আমরা ক্রুড যদি আমরা ন্যাটালিটি ধরি তাহলে সেটা কত হবে বলতে পারবে? ক্রুড ন্যাটালিটি তাহলে কত হবে?
ক্রুড ন্যাটালিটি অবশ্যই 100 হবে, একদম ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে এক্ষেত্রে কি হবে? 100 হবে। তাহলে এন মানে ইনিশিয়াল পপুলেশন আর টি হচ্ছে টাইম 1 ইয়ার, তাহলে রিয়েলাইজড ন্যাটালিটি কত হবে? তাহলে দেখো রিয়েলাইজড ন্যাটালিটি এক্ষেত্রে কত হচ্ছে? ডেল্টা এন এন বাই ডেল্টা টি, তাহলে 100/1 মানে 1 বছরে, বাই এক্ষেত্রে কত ইনিশিয়াল যে ফিশ পপুলেশন ছিল কত 50, তাহলে রিয়েলাইজড ন্যাটালিটি কত হচ্ছে 2, বার্থ রেট তাহলে কত হচ্ছে 2। ঠিক আছে, সাপোজ ইন 2021-এ এন ছিল হচ্ছে 50 আর 2022-এ আমরা দেখছি যে 150, এটাই সময়কে বোঝানোর জন্য বলেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রিয়েলাইজড ন্যাটালিটি কত হচ্ছে 2। তাহলে দেখো ক্রুড ন্যাটালিটি হচ্ছে 100, মানে এতগুলো হওয়ার কথা ছিল, কিন্তু তার উপরে এত পরিবেশ চাপ বিস্তার করেছে যে আমরা অ্যাকচুয়াল ন্যাটালিটি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? ক্লিয়ার? না হলে তো সেই ডারউইনের তত্ত্বের মতো হয়ে যেত যে সবকিছু যদি ফেভারেবল হতো তাহলে এত সংখ্যা বেড়ে যেত যে কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী ভর্তি হয়ে যেত। ঠিক আছে, পৃথিবীতে আর কেউ থাকতে পারতো না। সুতরাং এটাই হচ্ছে রিয়েলাইজড ন্যাটালিটি বা বার্থ রেট। ক্লিয়ার? ঠিক আছে, পরের অংশে যাই। ইয়েস, রিয়েলাইজড ন্যাটালিটিটাই তো ইকোলজিক্যাল ন্যাটালিটি। এই যে এখানে দেখো, ইকোলজিক্যাল ন্যাটালিটি মানে কি? রিয়েলাইজড ন্যাটালিটি অর অ্যাকচুয়াল ন্যাটালিটি অর স্পেসিফিক ন্যাটালিটি অর এটাই হচ্ছে বার্থ রেট, এতগুলো নাম আছে। ঠিক আছে, আর ক্রুড ন্যাটালিটি মানে কি? ম্যাক্সিমাম অর অ্যাবসলিউট অর পোটেন্সিয়াল অর ফিজিওলজিক্যাল ন্যাটালিটি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, সমস্ত কিছু লেখা আছে, কোনো কিছু বাদ নেই। হ্যাঁ, আচ্ছা, প্রচুর সময় লেগেছে ইকোলজির নোটসগুলো তৈরি করতে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেকান্ডিটি রেট। ফেকান্ডিটি মানে কি বলেছিলাম, বলতে পারবে? হোয়াট ইজ ফেকান্ডিটি? ফেকান্ডিটি মানে কি বলছে? বলছে ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য বায়োটিক পোটেন্সিয়াল। এটাকে বায়োটিক পোটেন্সিয়ালও বলা হয়। কেন? পৃথিবীতে যত অর্গানিজম আছে তাদের একটা ইনহেরেন্ট টেন্ডেন্সি হচ্ছে রিপ্রোডাকশন। আমরা সবাই রিপ্রোডাকশন করতে চাই সুযোগ পেলে। সো দিস ইজ কল্ড অ্যাজ বায়োটিক পোটেন্সিয়াল। বায়োটিক পোটেন্সিয়াল আর কিছুই নয়, রিপ্রোডাকশনের ইচ্ছা। তো এটাই হচ্ছে বায়োটিক পোটেন্সিয়াল। ইনহেরেন্ট টেন্ডেন্সি অফ অ্যান ইন্ডিভিজুয়াল for reproduction is called as biotic potential. So it is also called as the biotic potential and it is the maximum reproductive output potential. মানে যদি কোনো এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি মানে সবকিছু যদি ফেভারেবল হয় তাহলে এটা ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ পারফরমেন্স। সাপোজ একটা ফিমেল ক্যান প্রডিউস 200 অফস্প্রিং ইন হিজ লাইফ আন্ডার দ্য আইডিয়াল কন্ডিশন। ধরে রাখো একটা স্ত্রী, একটা মেয়ে, সে হয়তো 200টা সন্তান দিচ্ছে তার জীবনে, সারা জীবনে। তো এটাই হচ্ছে ফেকান্ডিটি রেট। ঠিক আছে, যতবার ওভিউলেশন হবে ততবার তার একটা চান্স থাকবে যে রিপ্রোডাকশনের। সুতরাং সমস্ত এগ যদি এক্ষেত্রে ফার্টিলাইজ হয় তাহলে জানবে যে সেটাই হচ্ছে ফেকান্ডিটি রেট। ঠিক আছে, দিস ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। তাহলে ফার্টিলিটি রেট আমরা কাকে বলবো? ইট ইজ দ্য অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ পারফরমেন্স, বিকজ প্রত্যেকটা প্রজাতির মধ্যে every species must face the resistant, so under actual or ecological condition this female produce only 20 offspring। যে 200টা অফস্প্রিং তৈরি করতো, কোনো রেজিস্ট্যান্ট না থাকলে সে অ্যাকচুয়ালি কতগুলো অফস্প্রিং তৈরি করছে? 20টা অফস্প্রিং তৈরি করছে। তো এটাই হচ্ছে ফার্টিলিটি রেট। ঠিক আছে, তাহলে ন্যাটালিটি কিসের উপর ডিপেন্ড করে একটু দেখে নাও। কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। প্রথম যেটা ডিপেন্ড করবে তার নাম হচ্ছে ক্লাচ সাইজ। ক্লাচ সাইজ মানে কি? বলছে দ্য নাম্বার অফ দ্য অফস্প্রিং প্রডিউসড অ্যান্ড সার্ভাইভ টু দ্য নেক্সট ব্রিডিং সিজন। তো এটাই হচ্ছে ক্লাচ সাইজ। তার মানে ধরা যাক কোনো সন্তান আছে, ধরা যাক কোনো বাবা মা আছে, তার হয়তো 5টা সন্তান হলো। এই যে বাচ্চারা যে 5খানা তার যে বাচ্চা, তো এটাই হচ্ছে ক্লাচ সাইজ। ঠিক আছে, পরবর্তী জেনারেশনে তারা রিপ্রোডাকশন করবে। তাহলে দেখো বলছে নাম্বার অফ এগস পার নেস্ট। একটা নেস্টে, একটা পাখির বাসাতে কতগুলো ডিম আছে, এটাই হচ্ছে ক্লাচ সাইজ। তাহলে ম্যাচিউরিটি মানে কি? সবাই যে ম্যাচিউর হবে সেরকম নয়, কোনো পাখি হয়তো ঝড়ে মারা যাবে। তাহলে ম্যাচিউরিটি হচ্ছে সেটাই এজ অ্যাট দ্য ফার্স্ট রিপ্রোডাকশন। তাহলে এর মধ্যে এই যে 5খানা যে ডিম আছে তার মধ্যে 5টাই যে বাচ্চা হবে সেরকম কিন্তু নয়, হয়তো 2টো বাচ্চা হলো, তারা রিপ্রোডাকশন করলো। তাহলে এটাই হচ্ছে ম্যাচিউরিটি। পেয়ারিটি মানে কি? নাম্বার অফ দ্য এপিসোড অফ দ্য রিপ্রোডাকশন, মানে এই যে সন্তান যেগুলো তৈরি হলো তারা কতবার রিপ্রোডাকশন করছে। এই যে 2টো সন্তান যে বেঁচে আছে, কেউ হয়তো
লাইফে হয়তো 10 বার রিপ্রোডাকশন করলো, কেউ হয়তো 5 বার রিপ্রোডাকশন করলো। এই সবের উপর ন্যাটালিটি ডিপেন্ড করে। ফেকান্ডিটি মানে কি দ্য নাম্বার অফ দ্য এগস প্রডিউসড পার ফিমেল ইন এ পপুলেশন, দ্যাট ইজ নাম্বার অফ দ্য ফিমেল অফস্প্রিং প্রডিউসড পার ব্রিডিং সিজন ইন এ পপুলেশন। তো এটাই হচ্ছে ফেকান্ডিটি। আগেই তোমাদেরকে বলেছি একটা ফিমেল কতগুলো এগ যে তৈরি করছে, তো সেটাই হচ্ছে ফেকান্ডিটি। আর সেই এগের মধ্যে যতগুলো সারভাইভ করছে, তো সেটাই হচ্ছে ক্লাচ সাইজ। ঠিক আছে, সারভাইভ করার পরে যারা রিপ্রোডাকশন করছে, ম্যাচিউরিটিতে এসে তারা রিপ্রোডাকশন করছে, এটাই হচ্ছে ম্যাচিউরিটি। তো এই সবের উপর ন্যাটালিটি ডিপেন্ড করে। এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লাচ সাইজ কাকে বলে। এবার দেখো, বলছে ট্রপিক্যাল এবং টেম্পারেট যে সমস্ত পপুলেশন আছে, ব্রিডিং টাইম এন্ড দ্য ক্লাচ সাইজ আর টু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এটা পুরো মুখস্থ করে ফেলবে। ট্রপিক্যাল কান্ট্রিতে ব্রিডিং মে অকার থ্রু আউট দ্য ইয়ার। ট্রপিক্যাল যেসব কান্ট্রি আছে এখানে কোনো পপুলেশন সারা বছর তারা রিপ্রোডাকশন করতে পারে। সেই জন্য আমরা যদি সিল্ক মথকে যদি আমরা দেখি, ট্রপিক্যাল সিল্ক মথগুলো প্রধানত মাল্টিভোল্টাইন হয়। তার মানে তারা লাইফ সাইকেলে এক বছরে অনেকবার তারা ডিম পারে, কিন্তু এদের ক্লাচ সাইজ কিন্তু কম হয়। তার মানে ডিমের সংখ্যা কিন্তু প্রত্যেকবারে কিন্তু কম হবে। আর টেম্পারেট রিজিয়নে কি ব্রিডিং টাইম সিজনাল, ঠিক আছে, এবং ক্লাচ সাইজ কিন্তু লার্জ হয়। সিজনাল হবে মানে একবারই ব্রিডিং টাইম হবে, কিন্তু অনেকটা পরিমাণে ডিম পারবে। ঠিক আছে, তাহলে ব্রিডিং এবং ক্লাচ সাইজ দুটো ডিফারেন্ট রিজিয়নে কিন্তু ডিফারেন্ট রকমের হয়। ঠিক আছে, দেখ এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মর্টালিটি। বলছে দ্য লস অফ ইন্ডিভিজুয়াল ডিউ টু ডেথ ইন এ পপুলেশন আন্ডার দ্য গিভেন এনভায়রনমেন্টাল কন্ডিশন ইজ কল্ড এজ মর্টালিটি। মানে কোন একটা পপুলেশনে মারা যাচ্ছে যতগুলো ইন্ডিভিজুয়াল, তো সেটাই হচ্ছে মর্টালিটি। বলছে ইফ আউট অফ 20 লোটাস প্ল্যান্টস 4 আর ডায়েড, তাহলে ডেথ রেট তাহলে কত হবে? 4/20 মানে 0.2। ঠিক আছে, যেরকম ভাবে আমরা ন্যাটালিটিকে যেমন আমরা ম্যাক্সিমাম ধরছিলাম, মানে যেটা পপুলেশনে ফেভারেবল হবে। ঠিক আছে, তাহলে ন্যাটালিটি তো ফেভারেবল হবে টার্মটা, কারণ পপুলেশন সেক্ষেত্রে বাড়বে। সেই জন্য মর্টালিটিকে আমরা মিনিমাম ধরছি। তাহলে মিনিমাম মর্টালিটি যত হবে তত ভালো হবে পপুলেশনের। ঠিক আছে, তাহলে কেন ম্যাক্সিমাম ন্যাটালিটি ধরছি, কেন মিনিমাম ন্যাটালিটি ধরছি, মর্টালিটি ধরছি, আমরা বুঝতে পারলাম। তাহলে মিনিমাম মর্টালিটি কাকে বলে? বলছে স্পেসিফিক অর দ্য পোটেন্সিয়াল মর্টালিটি। Theoretically, minimum loss under the ideal or the non-limiting condition, it is constant for a population. তাহলে মিনিমাম মর্টালিটি হচ্ছে সেটাই যখন এনভায়রনমেন্টাল কন্ডিশন যখন ফেভারেবল হয়, যত কম সংখ্যক জীব মারা যায়, তো সেটাই হচ্ছে মিনিমাম মর্টালিটি। তো এই মিনিমাম মর্টালিটিতে এটাই বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওনলি ডাই অ্যাট ওল্ড এজ। যখন তার বয়স মারা যাবে তখনই সে মানে বেড়ে যাবে, তখনই সে মারা যাবে, কিন্তু এটা কিন্তু নেচারে পসিবল নয়। ঠিক আছে, যখন তার লাইফ স্প্যানের একদম শেষের দিকে আসবে তখনই কিন্তু কোনো পপুলেশনের ইন্ডিভিজুয়াল মারা যাবে, তবেই মিনিমাম মর্টালিটি অ্যাপ্লিকেবল হবে। কিন্তু দিস ইজ নট পসিবল। কারণ কি? কারণ ওল্ড এজ আসার আগেই আমরা জানি যে অনেক মানুষ মারা যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মিনিমাম মর্টালিটি। সবাই যদি ওল্ড এজে মারা যেত তাহলে ভালো হতো, কিন্তু এটা কখনো ঘটে না। আমরা ওল্ড এজে আসার আগেই আমরা অনেকে মারা যাই। ঠিক আছে, তার মানে মিনিমাম মর্টালিটিতে কখনোই কিন্তু অ্যাটেইন করে না কোনো পপুলেশন, কারণ এনভায়রনমেন্ট সেই পপুলেশনের উপর কাজ করে। তাহলে এই জায়গাতে ইকোলজিক্যাল অর দ্য রিয়েলাইজড মর্টালিটি চলে আসবে। বলছে অ্যাকচুয়াল লস অফ ইন্ডিভিজুয়াল আন্ডার গিভেন এনভায়রনমেন্টাল কন্ডিশন। একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে প্রকৃতপক্ষে কতগুলো ইন্ডিভিজুয়াল মারা যাচ্ছে, তো সেটাই হচ্ছে ইকোলজিক্যাল অর রিয়েলাইজড মর্টালিটি। তাহলে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স হ্যাজ দ্য লিমিটিং এফেক্ট, অবভিয়াসলি ন্যাটালিটির মতো, নট এ কনস্ট্যান্ট ফর এ পপুলেশন অ্যান্ড ভ্যারিজ উইথ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন। ঠিক আছে, তাহলে এটাও অনেকটা এরকম টাইপের। এবার দেখো বলছে পার্সেন্টেজ রেশিও অফ দ্য ন্যাটালিটি ওভার দ্য মর্টালিটি ইজ ভাইটাল ইন্ডেক্স। তাহলে এই জায়গাতে একটা টার্ম আছে, এক্ষেত্রে একটা কোশ্চেন আছে, পার্সেন্টেজ রেশিও অফ দ্য ন্যাটালিটি ওভার মর্টালিটি, তো সেটাই হচ্ছে ভাইটাল ইন্ডেক্স। তাহলে কোনো পপুলেশনের ভাইটাল ইন্ডেক্স আমরা কাকে বলবো? বলছে নাম্বার অফ বার্থ মানে ন্যাটালিটি, সেই জন্য বলছে পার্সেন্টেজ রেশিও অফ দ্য ন্যাটালিটি, নাম্বার অফ বার্থ বাই নাম্বার অফ ডেথ ইন্টু 100, তো এটাই হচ্ছে ভাইটাল ইন্ডেক্স। তাহলে ন্যাটালিটি হচ্ছে নাম্বার অফ বার্থ পার 1000 ইন্ডিভিজুয়াল অফ এ পপুলেশন পার ইয়ার, একেই আমরা স্পেসিফিক্যালি ন্যাটালিটি বলবো। মানে 1000 জন ইন্ডিভিজুয়ালে কতগুলো জন্ম নিচ্ছে, তো সেটাই হচ্ছে ন্যাটালিটি। আর নাম্বার অফ ডেথ পার 1000 ইন্ডিভিজুয়াল অফ এ পপুলেশন পার ইয়ার, তো এটাই হচ্ছে মর্টালিটি। সুতরাং এই জায়গাতে আমরা আরো একটা টার্ম পেলাম এবং সেটি হলো ভাইটাল ইন্ডেক্স।
ঠিক আছে? ভাইটাল ইন্ডেক্স মানে ন্যাটালিটি বাই মর্টালিটি ইন্টু 100। ক্লিয়ার? দেখো এটুকু বোঝাতে পারলাম কি? লাইফ টেবিল, এটা দেখলেই আমরা প্রথমে ভাবি যে কত কি কি আছে স্যার, হ্যাঁ পড়তে ইচ্ছা করে না। তাহলে এরপরে আমরা যেটা দেখবো সেটাই হচ্ছে লাইফ টেবিল। তো এতক্ষণ তো আমরা দেখলাম, তোমরা কি কেউ বলতে পারবে হোয়াট ইজ লাইফ টেবিল? বলতে পারবে? প্রথমে এইসব দেখেই আমরা ভাবি যে স্যার কি সব দেয়া আছে আর ভালো লাগছে না পড়তে। তো খুব সুন্দর দেখো লাইফ টেবিল, মানে লাইফ টেবিল খুব ভালো মানে তুমি যদি বুঝতে পারো কত ভালো লাগবে। অ্যাকচুয়ালি লাইফ টেবিল মানেই হচ্ছে এটা, যে কোনো পপুলেশনে এটা গুরুত্বপূর্ণ নয় যে কতজন মারা যাচ্ছে, সো দিস ইজ নট ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ যে কোনো পপুলেশনে কতজন ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, এটা গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো টাইগারের পপুলেশন দেখে তখন আমরা কাউন্ট করি যে কতগুলো টাইগার বেঁচে আছে, ঠিক আছে? সেই জন্যই কতগুলো বেঁচে আছে সেটা যে পপুলেশন যে টেবিলের সাহায্যে প্রকাশ করা হয়, তো তাকেই আমরা বলবো লাইফ টেবিল। এবং লাইফ টেবিল হচ্ছে সেটাই, এখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই পপুলেশন ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, নাকি সে কনস্ট্যান্ট থাকবে। কারণ আমি আগেই বলেছি পপুলেশন ইকোলজির মেন টার্গেট হচ্ছে কোনো পপুলেশন ফ্লাকচুয়েট করছে কিনা, কোনো পপুলেশন কনস্ট্যান্ট আছে কিনা, কোনো পপুলেশন ডিক্রিজ করছে কিনা, কোনো পপুলেশন ইনক্রিজ করছে কিনা। তো লাইফ টেবিল থেকে কেমন ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে? ধরা যাক এরকম একটা প্রশ্ন দিল, দ্য ফলোইং টেবিল শোজ দ্য সার্ভাইভাল অ্যান্ড দ্য ফার্টিলিটি ডেটা অফ এ পপুলেশন, ক্যালকুলেট দ্য নেট রিপ্রোডাক্টিভ রেট। তাহলে দেখো বলছে একটা সিজন 0 আছে, ধরা যাক প্রপোর্শন অফ দ্য সার্ভাইভিং মানে কতজন বেঁচে আছে, আর ফার্টিলিটি মানে যতজন বেঁচে আছে এবং কতজন রিপ্রোডাকশন করছে, ঠিক আছে? এখানে বলছে প্রপোর্শন অফ দ্য সার্ভাইভিং কত 1 আর ফার্টিলিটি কত 0। আবার দেখো এই জায়গাতে আমরা দেখছি যে প্রপোর্শন অফ দ্য সার্ভাইভিং 0.5 আর ফার্টিলিটি কত 20, ঠিক আছে? আবার সিজন 2 তে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে সিজন 2 আছে, এক্ষেত্রে 0 মানে কোনো সার্ভাইভার নেই, কারণ সবাইয়ের বয়স বেড়ে গেছে, যেহেতু সবাই তাহলে মারা গেছে, তাহলে এক্ষেত্রে কেউ নেই, তাহলে তাদের ফার্টিলিটি কি হবে? কিছুই হবে না। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে যে নেট রিপ্রোডাক্টিভ রেট বা বায়োটিক পোটেনশিয়াল কত। তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এই পপুলেশন ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, ঠিক আছে? তাহলে এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। তো এটা ক্যালকুলেট করতে গেলে, ক্যালকুলেশনের মধ্য দিয়ে বলতে গেলে আমাদেরকে লাইফ টেবিল সম্পর্কে আইডিয়া নিতে হবে। যেটা বলছিলাম যে লাইফ টেবিলের নামকরণ এই কারণের জন্যই করা হয়েছে, কোনো পপুলেশন এটাই ইম্পর্টেন্ট নয় যে কতগুলো ইন্ডিভিজুয়াল মারা গেছে, এটা ইম্পর্টেন্ট কতগুলো ইন্ডিভিজুয়াল বেঁচে আছে। তাহলে দেখো ইনফরমেশন অফ দ্য ডেথ অ্যান্ড দ্য সার্ভাইভার অফ এ পপুলেশন উইথ রেসপেক্ট টু দ্য এজ ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ দ্য টেবিল কল দ্য লাইফ টেবিল। তাহলে লাইফ টেবিল হচ্ছে কোনো পপুলেশনে কতজন ইন্ডিভিজুয়াল আছে, কতজন মারা যাচ্ছে, কতজন বেঁচে আছে, সেটা যেখান থেকে আমরা পাই, তো সেটাই হচ্ছে লাইফ টেবিল। রেমন্ড পার্ল এবং পার্কার 1921 সালে প্রথম গেইভ দ্য কনসেপ্ট অফ দ্য লাইফ টেবিল ফর নন হিউম্যান লাইক দ্য ড্রসোফিলা। তাহলে লাইফ টেবিলের প্রথম কনসেপ্ট কে দিয়েছিলেন? রেমন্ড পার্ল এবং পার্কার। 3 ধরনের লাইফ টেবিল আছে, একটা কোহর্ট অর এজ স্পেসিফিক, একটা টাইম স্পেসিফিক আর একটা ফেকান্ডিটি টেবিল। 3 ধরনের লাইফ টেবিল আছে, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখবো দ্য বেস্ট ওয়ে টু কনস্ট্রাক্ট এ লাইফ টেবিল টু ফলো এ কোহর্ট। তাহলে এখানে আমরা যে লাইফ টেবিল দেখছি সেটা হচ্ছে কোহর্ট স্পেসিফিক লাইফ টেবিল। কোহর্ট হচ্ছে এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম এজ। ধরা যাক ক্লাস 5 এর যত মানে স্টুডেন্ট আছে তারা সবাই কোহর্ট, ক্লাস 6 এর যত স্টুডেন্ট আছে তারা সবাই কোহর্ট। তাহলে এই টাইপের যে লাইফ টেবিল এটা কিন্তু কোহর্ট অর এজ স্পেসিফিক লাইফ টেবিল, ঠিক আছে? লাইফ স্প্যান অফ ইন্ডিভিজুয়ালস আর অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার্স অফ দ্য লাইফ টেবিল। এবার আমরা দেখবো লাইফ টেবিলের মধ্যে কোন কোন জিনিস থাকে। তাহলে লাইফ টেবিলটা বোঝাতে পারলাম, ক্লিয়ার তো? ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোহর্ট তাহলে কাকে বলে বলো? কোহর্ট, কোহর্ট মানে কি? হোয়াট ইজ কোহর্ট বলতে পারবে? কোহর্ট মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, যাদের একই বয়স তো তারাই হচ্ছে কোহর্ট। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, ধরো যাক আমার ক্লাস 1-এ আমার যে ছেলেটা পড়ছে ওর বন্ধু যারা তারা সবাই কোহর্ট, ঠিক আছে? সেরকম আর কি। ক্লাস 10-এ যারা পড়ছে তার যত বন্ধুরা আছে সবাই তারা হচ্ছে কোহর্ট।
এবার দেখো এই যে লাইফ স্প্যান অফ দ্য ইন্ডিভিজুয়ালস আর ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট প্যারামিটার্স অফ দ্য লাইফ টেবিল। দেখো এখানে একটা আমি লাইফ টেবিল এঁকেছি। লাইফ টেবিলে কিছু কিছু প্যারামিটার দেখতে পাচ্ছ, এই যে এগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোকে কি বলা হয় অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় দেখছিলাম। এক্স কি, এন কি, ডি কি, এল এক্স কি, বি এক্স কি, কিউ এক্স কি, এল এক্স ইন্টু বি এক্স কি। এই জায়গাতে তোমাদেরকে বলে দিই যে এই যে সবুজ কালারের যেগুলো আছে এগুলো দিয়ে দেয়া হয়, ঠিক আছে? এই তিনটে ডেটা তোমাকে দিয়ে দেবে, অর্থাৎ এক্স, এন এবং বিএক্স, এই তিনটে ডেটা তোমাকে দিয়ে দেবে। এখান থেকে তোমাকে বের করতে হবে যে এই পপুলেশন বাড়বে না কমবে। ধরা যাক প্রথমেই হচ্ছে এক্স হচ্ছে 0 ইয়ার। 0 ইয়ার মানে কি? মানে হচ্ছে ধরা যাক কোনো সন্তান আছে, কোনো মানুষের হয়তো কোনো সন্তান হয়েছে, তার বয়স 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 11 মাস, এখনো 1 বছর হয়নি, তার মানে 0 ইয়ার। ঠিক আছে? তাহলে 0 ইয়ারের কতগুলো ইন্ডিভিজুয়াল আছে? 1000 জন। কতজন ইন্ডিভিজুয়াল আছে? 1000 জন। বলছে 1 বছরে তাহলে কতজন? 500 জন মারা গেল, তাহলে কতজন বেঁচে আছে? 500 জন। 2 বছরে আবার দেখছি কতজন আছে? 300 জন। 3 বছরে কতজন আছে? 200 জন। 4 বছরে কতজন আছে? 100 জন। 5 বছরে কতজন আছে? 50 জন। তাহলে 6 বছরে কতজন আছে? 6 বছরে আর কোনো ডেটা দেয়া নেই, কারণ এরা সবাই কিন্তু ওল্ড হয়ে গেছে, মানে সবাই কিন্তু মারা গেছে, বিকজ অল ডাই। ঠিক আছে? তাহলে এই দুটো অংশ বুঝতে পারলে এক্স আর এন। কি বললাম বোঝাতে পেরেছি? এক্স আর এন একটু বুঝতে হবে এটা। আচ্ছা, এবার দেখো এক্স আর এন মানে কি। এক্স মানে হচ্ছে এজ। সাপোজ দ্য লাইফ স্প্যান অফ দিস ইন্ডিভিজুয়াল ইজ 5 ইয়ার্স, তার মানে 5 বছর লাইফ স্প্যান। আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ দ্য কোহর্ট, সেম এজ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। তাহলে এন মানে কি? তাহলে লাইফ টেবিলে এন মানে কি বলতে চলেছে? কোহর্টকে বোঝাতে চলেছে। অনেক সময় প্রশ্ন দেয় যে এন মানে কি? কোহর্ট। তাহলে 0 বছরের কতজন কোহর্ট আছে? 1000 জন। 1 বছরে কতজন আছে? 500 জন। 2 বছরে কতজন আছে? 300 জন। 3 বছরে কতজন আছে? 200 জন। 4 বছরে 100 জন। 5 বছরে 50 জন। তাহলে এরা হচ্ছে কোহর্ট, একই এজ গ্রুপের ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এবারে যেটা আছে সেটা হচ্ছে বিএক্স। এই তিনটে ডেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে বিএক্স মানে কি? বিএক্স হচ্ছে এজ স্পেসিফিক বার্থ রেট। তার মানে কি? কতজন জন্মাচ্ছে। এজ স্পেসিফিক বার্থ রেট মানে কতজন জন্মাচ্ছে। তার মানে এই যে 1000 জন যে ইন্ডিভিজুয়াল 0 বছরে যেটা আছে, মানে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 11 মাসে যারা আছে, তারা কোনো রিপ্রোডাকশন করছে না। এরা রিপ্রোডাক্টিভলি এবেল নয়, কারণ তাদের রিপ্রোডাক্টিভ অর্গানেরই ডেভেলপমেন্ট ঘটেনি। এই ডেটা তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে বিএক্স মানে এজ স্পেসিফিক বার্থ রেট। আমরা জানি যে ইন্ডিভিজুয়াল পিছু প্রধানত এই যে বার্থ রেট, তাহলে দেখো 0 মানে হচ্ছে নো রিপ্রোডাকশন, এবং এই জায়গাতে দেখো দুটো জায়গাতে 0 আছে। একটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে, আর একটা হচ্ছে একদম ফাইনাল স্টেজে। কেন বলতে পারবে এখানে কেন দুটো জায়গাতে 0 দিয়েছি? বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। হ্যাঁ, হ্যাঁ, ওখানেও রিপ্রোডাকশন 0। এবার বলছে যে 1 বছরের যত ইন্ডিভিজুয়াল আছে তাদের বার্থ রেট কত হচ্ছে? 2। 2 বছরের যেটা আছে সেটা হচ্ছে 3। 3 বছরে আছে 3 এবং 4 বছরে আছে 2। তো এই তিনটে ডেটা দিয়ে দিয়ে তোমাকে বলছে যে তুমি বলো যে এই পপুলেশন ইনক্রিজিং পপুলেশন নাকি ডিক্রিজিং পপুলেশন। তো সেটা বের করতে গেলে আমাদেরকে বের করতে হবে এলএক্স ইন্টু বিএক্স। কি বের করতে হবে? এলএক্স ইন্টু বিএক্স। তাহলে বিএক্স তো আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এলএক্স আমি কি করে বের করব? এটা হচ্ছে ব্যাপার। সুতরাং এই জায়গাতে দেখো এলএক্স তাহলে মানে কি? এলএক্স মানে হচ্ছে এজ স্পেসিফিক সার্ভাইভাল রেট। আমি বলেছিলাম যে কোনো পপুলেশনে এটা ইম্পর্টেন্ট যে কতজন সার্ভাইভ করছে, এটা ইম্পর্টেন্ট নয় যে কতজন মারা যাচ্ছে। ঠিক আছে? সুতরাং সার্ভাইভ করছে কতজন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে যেটা ক্যালকুলেশন করে বের করতে হবে সেটা হচ্ছে এলএক্স। কি বের করতে হবে? এলএক্স, কতজন সার্ভাইভ করছে। এটা বের করাটা একটুখানি চাপের। কিভাবে আমরা বের করব? দেখো, তাহলে এটা বের করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এলএক্স মানে কি? আচ্ছা, এখানটা একটুখানি দেখে নাও। তাহলে বলছে যে এটা বের করতে গেলে আমাকে ডি বের করতে হবে, মানে ডেথটাকে বের করতে হবে। তাহলে ডিটাকে দেখে নিই। ডি মানে হচ্ছে ডেথ। বলছে সাপোজ ডিউরিং দ্য বার্থ 1000 ইন্ডিভিজুয়ালস প্রেজেন্ট। ধরো যখন জন্মাচ্ছে তখন কতজন ইন্ডিভিজুয়াল আছে? 1000 জন। বাট ডিউ টু ডেথ অনলি 500 ইন্ডিভিজুয়াল সার্ভাইভ।
অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার। তার মানে যখন প্রথম হচ্ছে তখন 500 জন ইন্ডিভিজুয়াল হচ্ছে, তাহলে ডেথ আমরা কিভাবে ক্যালকুলেট করব? মানে আগেরটা মাইনাস তার পরেরটা। দেখো আগেরটা মানে কি n, আর এটা n+1। তাহলে আগে কত ছিল 1000 মাইনাস 500, তাহলে জিরোতে তাহলে ডেথ কতজন হয়ে যাচ্ছে? 500। অবভিয়াসলি এক বছর মানে 1 মাস 2 মাস 3 মাসে 500 জন মারা যাবে। আবার দেখো এখানে 500, তার মানে পরেরটা কত আছে 300, তাহলে 500 মাইনাস 300। আমি বলেছিলাম যে n মাইনাস n+1, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে n মাইনাস n+1, মানে এটাকে আমি ধরছি, ঠিক আছে? তাহলে 500 মাইনাস 300 কত হচ্ছে 200। আবার দেখো 300 মাইনাস 200 কত হচ্ছে 100, ঠিক আছে? আবার দেখো 200 মাইনাস 100 কত হচ্ছে এই পরেরটা ধরে, সেটা কত হচ্ছে 100। আবার দেখো 100 মাইনাস 50, এটা কত হচ্ছে 50। তাহলে এবার আমাকে বলো এই 50টা কোথা থেকে এলো, বলতে পারবে? এই 50টা কোথা থেকে এলো, লাস্টের 50টা? না, এখানে তো 50 মাইনাস 0 মানে তো 50, ঠিক আছে? এখানে সবাই মারা যাচ্ছে, ডেথ আমি তো ধরছি, তাহলে সবাই মারা যাচ্ছে মানে 50 জনই মারা যাচ্ছে। কি বললাম বোঝাতে পেরেছি? ক্লিয়ার? দেখো ভালো করে ভাবো, এখানে 50 জনই মারা যাচ্ছে, আমি কি ক্যালকুলেট করছি? ডেথ। তাহলে দেখো তুমি দেখছো যে এক বছরে 500 জন আছে, তাহলে এক বছরের আগে কতজন মারা গেছে? 500 জন। আবার দেখছো 2 বছরে কতজন আছে? 300 জন। অথচ এক বছরে কতজন ছিল? 500 জন। তাহলে এক বছর বয়সের মধ্যে কতজন মারা গেছে? এক বছরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 11 মাসে 200 জন মারা গেছে, ঠিক আছে? তাহলে কতজন ইন্ডিভিজুয়াল আছে? 2 বছরে 300 জন। তাহলে এবার এই 300 জনের মধ্যে মারা যাচ্ছে 2 বছরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাসে মারা যাচ্ছে, এবং তুমি গিয়ে দেখছো যে 3 বছরের একদম বছরের শুরুতে দেখছো 200 জন আছে। তাহলে কতজন মারা গেছে? 2 বছরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসে 100 জন মারা গেছে, ঠিক আছে? আবার দেখো 5 বছরে দেখছো যে 50 জন ইন্ডিভিজুয়াল আছে, আবার 5 বছরের শেষে গিয়ে দেখছো যে আর কেউ নেই। তার মানে কি সবাই মারা গেছে, এরা সবাই তো ওল্ড এজে চলে গেছে, ঠিক আছে? সেই জন্য এখানে 500 আর এখানে 50। ক্লিয়ার এটা? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে? আচ্ছা, এইবারে তাহলে এলএক্স মানে কি? হোয়াট ইজ এলএক্স? এলএক্স মানে হচ্ছে এজ স্পেসিফিক সার্ভাইভাল রেট। 0 ইয়ার্সে কেবলমাত্র আমরা 1000/1000 দিয়ে ভাগ করব, মানে এজ স্পেসিফিক সার্ভাইভাল রেট কেবলমাত্র যেটা 0 ইয়ার্স আছে সেখানে কেবলমাত্র প্রথম যত ইন্ডিভিজুয়াল ছিল বাই 1000 দিয়ে ভাগ করবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? প্রথমটা, এবং বাকিগুলোতে পরেরটা থেকে 1000 দিয়ে ভাগ করব। আরো একবার বলছি, এলএক্স বের করতে গেলে সেটা কিন্তু প্রথম বছরে সবসময় 1 হবে। কত হবে? 1 হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? প্রথম বছরে সবসময় কি হবে? 1 হবে। পরের বছরগুলোতে পরেরটা থেকে 1000 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে এলএক্স। তাহলে দেখো এজ স্পেসিফিক সার্ভাইভাল রেট ইন 0 ইয়ার্স, যেটা এক বছরের কম, সেটা 1000/1000 সমান 1, বাট আফটার দ্যাট 1 ইয়ার মানে n+1/1000। তাহলে 1 ইয়ার মানে কি? এখানে n মানে আমি কোনটাকে ধরেছিলাম? 1000, ঠিক আছে? তাহলে n+1 মানে কি? 500/1000, ঠিক আছে? 0.5। আবার এক্ষেত্রে কত হবে? 300/1000, ঠিক আছে? মানে কতজন নাম্বার ইন্ডিভিজুয়াল আছে বাই 1000। আবার এক্ষেত্রে 200/1000, এক্ষেত্রে 100/1000, এক্ষেত্রে 50/1000। এটা যদি 50 যদি না হতো তাহলে তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে দেখো এটাই হচ্ছে এলএক্স, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে এলএক্স কি করে ক্যালকুলেট করব? তুমি শুধু মাথায় রাখবে 1000 দিয়ে ভাগ করতে হবে, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল দিয়ে ভাগ করতে হবে, আর কিছু নয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি পেয়ে গেছি এলএক্স আর বিএক্স, আমি পেয়ে গেছি। তো এলএক্স আর বিএক্স কে যদি আমরা গুণ করি, তাহলে দেখো 1 ইন্টু 0 সমান 0। আবার দেখো 0.5 ইন্টু 2 সমান 1। আবার দেখো 0.3 ইন্টু 3 সমান 0.9। আবার দেখো এইটা 0.6। তারপরে দেখো এক্ষেত্রে 0.2, আর এটা হচ্ছে 0.05 ইন্টু 0 সমান কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এলএক্স ইন্টু বিএক্স মানে কত হচ্ছে? 2.7, ঠিক আছে? এলএক্স ইন্টু বিএক্স আমি বের করতে বলেছিলাম, তাহলে এলএক্স ইন্টু বিএক্স মানে কত হচ্ছে? 2.7। তাহলে এলএক্স আমরা পেলাম, বিএক্স আমরা পেলাম, ঠিক আছে? বলছে এলএক্স ইন্টু বিএক্স মানে এজ স্পেসিফিক রিপ্রোডাক্টিভ রেট। এলএক্স মানে ইন্টু বিএক্স মানে হচ্ছে এজ স্পেসিফিক রিপ্রোডাক্টিভ রেট, তার মানে এটাই হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল।
এবং এর যে সামেশন, তো সেটাই হচ্ছে বায়োটিক পোটেন্সিয়াল। ইনহেরেন্ট টেন্ডেন্সি অফ এ পপুলেশন, এটাই বায়োটিক পোটেন্সিয়াল বা নেট রিপ্রোডাক্টিভ রেট। এই যে সামেশন অফ এলএক্স ইন্টু বিএক্স, তো এটাই হচ্ছে R0। ঠিক আছে, এলএক্স ইন্টু বিএক্স মানে কি, R0 মানে নেট রিপ্রোডাক্টিভ রেট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এলএক্স ইন্টু বিএক্স মানে সামেশন করছে এই যে কোনো একটা পপুলেশনের, এই যে এলএক্স ইন্টু বিএক্স মানেই হচ্ছে কিন্তু নেট রিপ্রোডাক্টিভ রেট, বড় হাতের R0, এটাই হচ্ছে নেট রিপ্রোডাক্টিভ রেট। তাহলে নেট রিপ্রোডাক্টিভ রেট আমি কত পেলাম, 2.7। বলছে যে যদি R0 সমান 1 যদি হয় তাহলে সেই পপুলেশন স্টেবল পপুলেশন, R0 যদি 1 হয় গ্রেটার দেন 1 তাহলে ইনক্রিজিং পপুলেশন, আর R0 যদি লেস দেন হয় তাহলে ডিক্রিজিং পপুলেশন। তাহলে এই জায়গাতে আমরা দেখছি R0 সমান গ্রেটার দেন 1, তাহলে এই পপুলেশন ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, বলতে পারবে? এটা অবভিয়াসলি ইনক্রিজিং পপুলেশন হবে। হ্যাঁ, যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেট রিপ্রোডাক্টিভ রেট এক্ষেত্রে 1-এর বেশি হচ্ছে, সুতরাং এটা ইনক্রিজিং পপুলেশন। তাহলে আমরা যে প্রবলেম যেটা আমরা দেখেছিলাম, বলছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য সার্ভাইভাল অ্যান্ড দ্য ফার্টিলিটি ডেটা অফ এ স্পিসিস। তাহলে সার্ভাইভাল, এলএক্স মানে কি, এলএক্স মানে হচ্ছে এখানে দেখি সার্ভাইভাল। ঠিক আছে, আর এক্ষেত্রে বিএক্স মানে কি, বিএক্স মানে কি আমরা দেখেছিলাম, বিএক্স মানে হচ্ছে বার্থ রেট। ঠিক আছে, তার মানে এখানে আমাদের অঙ্কতে কি দিয়েছে দেখে নিই। অঙ্কতে বলছে যে দ্য ফলোইং টেবিল শোজ দ্য সার্ভাইভাল অ্যান্ড দ্য ফার্টিলিটি। ঠিক আছে, তার মানে বার্থ রেট মানে ফার্টিলিটি ডেটা অফ এ পপুলেশন, ক্যালকুলেট দ্য নেট রিপ্রোডাক্টিভ রেট। তাহলে দেখো প্রপারশন অফ দ্য সার্ভাইভিং মানে সার্ভাইভিং এবং তার সঙ্গে সঙ্গে ফার্টিলিটি, এলএক্স ইন্টু বিএক্স। তাহলে এলএক্স ইন্টু বিএক্স কত, 0, আর এক্ষেত্রে এটাকে গুণ করলাম, তাহলে এলএক্স ইন্টু বিএক্স সামেশন করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 10, তার মানে এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে তো সেটাই হচ্ছে 10। তো এই পপুলেশন কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং পপুলেশন। খুবই সিম্পল অঙ্ক, কিন্তু তোমার যদি জানা না থাকে তুমি করতে পারবে না। ঠিক আছে, সুতরাং একদম ডিপ লেভেলে যদি কোয়েশ্চেন্স দেয়, আমি একদম পিজি লেভেলের কথা বলছি, সেই লেভেলে যদি কোয়েশ্চেন্স দেয় তুমি কিন্তু পপুলেশন ইকোলজি থেকে অবশ্যই তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবে। এই যে তোমাদের নেট রিপ্রোডাক্টিভ রেটের কথা বললাম, এর পরের দিন আমরা এটা পড়বো। বলছে হুইন এ অর্গানিজম অ্যাগ্রিগেট ইন এন এরিয়া, পরের দিন আমরা এটা পড়বো নেট রিপ্রোডাক্টিভ রেট এবং বায়োটিক পোটেন্সিয়াল কাকে বলে। ঠিক আছে, তাহলে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কিউএক্স। কিউএক্স মানে কি দেখো 500/1000, তার মানে এই যে ডেথ বাই 1000 দিয়ে যখন আমরা ভাগ করছি, তো এটাই হচ্ছে কিউএক্স। তাহলে কিউএক্স কাকে বলে দেখো, বলছে এজ স্পেসিফিক ডেথ রেট। ঠিক আছে, তার মানে যখনই আমরা 1000 দিয়ে ভাগ করব সেটাই হচ্ছে ডেথ রেট। কেমন টাইপের প্রশ্ন আসে তোমাদেরকে বললাম, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে, অথবা তোমাকে বলবে যে কোন একটা মানে লাইফ টেবিলে ছোট হাতের এন মানে কি, এলএক্স কথার মানে কি, বিএক্স মানে কি, কিউএক্স মানে কি। ঠিক আছে, অথবা নেট রিপ্রোডাক্টিভ রেট বলতে আমরা কি বুঝি, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে, দেখছিলাম আর কি। কোহর্ট কাকে বলে, তার সঙ্গে সঙ্গে ভাইটাল ইন্ডেক্স মানে কি। ঠিক আছে, অনেক সময় ন্যাটালিটি এবং ন্যাটালিটির এই ইকুয়েশন থেকে প্রশ্ন দিতে পারে, এরকম টাইপের বিভিন্ন রকমের ফেকান্ডিটি কাকে বলে, ফার্টিলিটি কাকে বলে, এরকম বিভিন্ন প্রশ্ন দিতে পারে। সুতরাং ইকোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পপুলেশন ইকোলজি খুবই ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে পপুলেশন ইকোলজির প্রথম পার্ট। তোমাদের আবার বলি যে 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 নোটসগুলো তোমাদেরকে দিয়েছে এবং ক্লাস রেকর্ডিংও আজকে শেয়ার করেছি, ইকোলজিক্যাল ফ্যাক্টর তোমরা একটু দেখে নেবে। সয়েল এবং এনার্জি ফ্লো তোমাদেরকে দিয়েছে, প্ল্যান্ট অ্যাডাপ্টেশন দিয়েছে। ঠিক আছে, খুব সুন্দর নোটস করা আছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশনে, এবং তার সঙ্গে সঙ্গে সাকসেশনও দিয়েছে এবং তাদের ভিডিও দিয়ে দিয়েছে। তাহলে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আমার পপুলেশন ডাইনামিক্স বাকি আছে, হ্যাবিটেট এবং নিচ বাকি আছে, এয়ার ওয়াটার পলিউশন, বায়োডাইভার্সিটি আর কনজারভেশন, আর এক্সক্রেটরি সিস্টেম। তো এই কয়েকটা অংশ তোমাদেরকে পড়াবো। ঠিক আছে স্যার, এত মানে আমি নোটসগুলো এবং এগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, এগুলো ঠিক আছে, হয়তো তোমরা এরকম ভাববে না যে আমি একদম আউট অফ মার্কেট হয়ে গেছি, এরকম ভাববে না। আমি অ্যাকচুয়ালি নোটসগুলো তৈরি করছি, তো যেমন এখন কিছু কিছু নোটস করছি, তো নোটসগুলো তৈরি করতে করতেই আমার অনেকটা সময় চলে যায়। ঠিক আছে, সেই জন্য বলি যে হোয়াটসঅ্যাপ করবে, অত তোমরা সেগুলো করো, তোমরা জেনে গেছো, বুঝে গেছো। হ্যাঁ, তো সেই কারণের জন্য দেখছো হাতে লিখে লিখে তো অনেকটাই সময় লাগে। হুম, ঠিক আছে, এখনো মনে আছে যে যখন পপুলেশন ইকোলজি প্রথম যখন পড়ি আমি, তখন স্টেশনে বসে বসে পড়েছিলাম, মানে বিএসসি ফার্স্ট ইয়ারে একদম প্রথম আমাদের স্যার যে নোটসটা দিয়েছিলেন পপুলেশন ইকোলজি, ওটা পড়তে পড়তে বসে বসে ভাবছিলাম
যে আমি জুলজি নিয়ে পড়ে আমি ভালোই করেছি, আমার ভালোই লাগে এটা পড়তে। তখন তো অত বুঝতাম না যে পপুলেশনে কি হচ্ছে, কিন্তু যেটুকু পড়ে যতটুকু বুঝেছিলাম এখনো মনে পড়ে যে প্রথম আমার পড়া জুলজির সেটা হচ্ছে পপুলেশন ইকোলজি, ফার্স্ট মানে হাতে খড়ি আর কি জুলজিতে, এখনো মনে পড়ে। ঠিক আছে, এবং আমি খুব গর্বিত ছিলাম আহ, যে আমি জুলজি নিয়ে পড়েছি, সেটা আমার খুব ভালো লেগেছিল। ওই সময় বসে বসেই স্টেশনে বসে বসেই গাছের নিচে বসে পড়েছিলাম, এখনো মনে আছে আমার। ঠিক আছে, তুমি বলছো যে কি বলে ওটা, পিএসসি। দেখো পিএসসিতে আমি তোমাদেরকে ডিসকারেজ করছি না, ওরা একটা টেন্টেটিভ নোটিফিকেশন দিয়েছে, আমি সেই জন্য কিছু বলিনি এখনো। এবং এসএসসির যে সিলেবাস যেটা আছে, এই সিলেবাস ওয়াইজই ম্যাক্সিমাম পোর্শন আছে, 90% হয়ে যাবে। আর কিছু কিছু অংশ এক্সট্রা আছে, আমি যদি সময় পাই সেগুলো আমি নোটস তৈরি করব। কিন্তু যদি টাইম না পাই সেগুলো তোমরা পড়ে নেবে, যারা যারা পিএসসিতে তোমরা যারা বসবে। ঠিক আছে, কিন্তু এসএসসি সিলেবাস অনুযায়ী তোমরা যদি পড়ে যাও তাহলে আর অতটাও অসুবিধা হবে না। কিছু কিছু অংশ এক্সট্রা আছে, যেমন কিডনির ডেভেলপমেন্ট, যেগুলো এক্সট্রা আছে। তোমরা একটা আমার বায়োলজি মানে চ্যানেলে দেখবে একটা প্লেলিস্ট আছে যে পিএসসি বায়োলজির কিছু কিছু করছিলাম, তো সেগুলো তোমরা একটু ফলো করতে পারো। নোটস তৈরি করা নেই, আমি জাস্ট বই থেকে পড়ে ওগুলো তো লিখতাম সেগুলো। তো সেরকম ভাবে করা আছে যে যে টপিকসগুলো এসএলএসটি সিলেবাসে নেই, বেশ কয়েকটা টপিকস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দেবো আগে এসএলএসটির সিলেবাসের সঙ্গে যেগুলো মিল আছে সেগুলো আগে ভালো করে পড়ে নাও। ঠিক আছে, আছে যেমন ফেব্রুয়ারিতে এবং মার্চে আমি তোমাদের কমপ্লিট করব। ঠিক আছে, ফেব্রুয়ারিতে হচ্ছে তোমার, হুম হুম, হ্যাঁ হ্যাঁ সেইগুলো আচ্ছা আচ্ছা, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। সেটাই বলছি যে এক একটা নোটসে দেখবে অনেক কিছু বিষয় আছে। ঠিক আছে, তোমাকে আর কোথাও থেকে খুঁজতে হবে না। উম, দেখো আমি প্রথম থেকে যেটা বলছি যে তোমরা জানো সমস্ত বিষয়গুলো, হ্যাঁ তোমাদেরকে সাজিয়ে দেবো, এছাড়া আর কিছু না। হুম হুম হুম, হ্যাঁ সেইটাই। আর বিভিন্ন বই থেকে, মানে যেসব বইগুলো থেকে করা আছে ইকোলজি, যেমন স্টিলিং এর বই করা আছে তোমাদেরকে বলছি, আমার খুব ফেভারিট বই ইকোলজির। ইপি ওডামের বই আছে, তারপরে হচ্ছে তোমার আরেকটা বই আছে স্মিথের ইকোলজি বই আছে। মানে যখন আমি লিখি তখন ঘরেতে পুরো টোটাল বই ছড়িয়ে থাকে। ঠিক আছে, সেইগুলো থেকে এবার নোটস গুলো তৈরি করার, যেখানে যেরকম ভালো থাকে সেগুলো তুলে নিয়ে তৈরি করার চেষ্টা করি। সুতরাং এরকম নয় যে কোনো আহ, মানে বিভিন্ন, তোমার হয়তো মনে হবে স্যার ওই বইটা পড়লে ভালো হতো, এই বইটা, আমি সব ফেমাস বইগুলো থেকেই কিন্তু আমি মোটামুটি তৈরি করি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো তো? দেখো আমি এক্ষেত্রে আমার কোনো রকম বলছি না, যেটা সত্যি ঘটনা ঘটে আমার লাইফে আমি সেটাই বলছি। হ্যাঁ, যেমন ইকোলজি স্টিলিং এর বই আছে, ইপি ওডামের বই আছে, স্মিথের বই আছে। হ্যাঁ, তো সেখান থেকেই প্রধানত করার চেষ্টা করি। ঠিক আছে।